আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভাইয়া বায়োলজির আরেকটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে তোমার মানব শারীরতত্ত্বের চলন এবং অঙ্গ সঞ্চালন। সো এই চ্যাপ্টারটা আমার কাছে মনে হয় জিওলজিতে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং চ্যাপ্টার হচ্ছে এইটা, কারণ এই চ্যাপ্টারটা পড়াইতে আমি নিজে হচ্ছে ইন্টারেস্টিং লাগে আমার নিজেরও, এবং যারা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা পড়ে মানবদেহের কঙ্কাল নিয়ে, সো তাদেরও বেশ ইন্টারেস্ট লাগে যদি তারা বুঝে পড়তে পারে। এবং আলহামদুলিল্লাহ আমরা সব কিছু ইনশাল্লাহ সব বুঝে মুখস্থ করা ট্রাই করব। কেন মুখস্থ বললাম? কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে ব্যাপক পরিমাণ কোশ্চেন এরকম আসে যে এই হাড্ডির পরিমাণ মানবদেহে কয়টা, এই হাড্ডি কয়টা আছে, তারপর এই হাড্ডি কোন অঞ্চলের হাড়। তো এই ধরনের এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু হর হামেশা হয়, সেটা অ্যাডমিশন বলো, সেটা একাডেমিক বলো, সব জায়গায়। তো এই জন্য তোমাকে কিন্তু কি বলবো, সো এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে কি পারার জন্য তোমাকে অনেক কিছু আসলে বুঝে মুখস্থ করা লাগবে। সো এটা নিয়ে তোমার কোনো চিন্তা করার দরকার নাই, ভাইয়া তো আসি। সো উইথাউট এনি মেকিং ফার্দার দিলে আমরা চ্যাপ্টারটা শুরু করে দিই। ওকে, সো খেয়াল করো, আমরা ফার্স্ট অফ অল কঙ্কালতন্ত্রের সংজ্ঞা দিয়ে আমরা জিনিসটা শুরু করব। কঙ্কালতন্ত্র বলতে আমরা জিনিসটাকে কী বুঝি সেটা দিয়ে আমরা পড়াশোনা শুরু করব। আচ্ছা, কঙ্কালতন্ত্রের আসলে অনেকগুলো পার্ট আছে, বাট যতগুলো পার্টই থাকুক না কেন আমরা এইটার দুইটা মেইন পার্ট আমরা বুঝি, যে কঙ্কালতন্ত্র বলতে আসলে দুইটা জিনিস নিয়ে আমরা আসলে বুঝি। সেটা হচ্ছে কি একটা অস্থি বা বোনস, এবং আরেকটা জিনিস হচ্ছে কি তোমার তরুণাস্থি, যেগুলোকে আমরা কোমলাস্থিও অনেক সময় বলি, মানে কারণ এগুলো হচ্ছে নরম অস্থি, আর ইংরেজি হচ্ছে কি কার্টিলেজ। সো এই দুইটা অংশ নিয়ে আমরা আসলে মনে করে থাকি। সো এটা হচ্ছে কঙ্কালতন্ত্রের প্রধান দুইটা অংশ। এই অংশগুলো ছাড়াও কিন্তু আসলে উপাদান আছে বা এলিমেন্ট আছে বা কম্পোনেন্ট আছে। সো যাই হোক না কেন, এই যে অস্থি এবং তরুণাস্থি এগুলো বেসিক্যালি কী ধরনের টিস্যু সবার আগে জানতে হবে। যে কোনো ধরনের কঙ্কাল টিস্যু মানে অর্থাৎ স্কেলেটাল টিস্যু মানে বুঝে নিতে হবে সেটা অবশ্যই একটা কানেকটিভ টিস্যু, সেটা একটা কানেকটিভ টিস্যু। এবং যেহেতু কানেকটিভ টিস্যু এই কথাটা তুমি বুঝতে পারছো, তাহলে আরেকটা জিনিস তুমি বুঝে ফেলতে পারছো যে কানেকটিভ টিস্যু মাত্রই 99.99% কেসে কানেকটিভ টিস্যু মানেই হচ্ছে সেটা অবশ্যই মেসোডার্ম থেকে আসবে। কেন আমি 99.99% বললাম? কারণ হচ্ছে যদিও বলা হয় সকল কানেকটিভ টিস্যু আসলে মেসোডার্ম থেকে আসে, বাট তুমি যদি আরও হায়ার লেভেলে যেতে পারো, মেডিকেলে পড়ার সুযোগ পাও, সেখানে তুমি দেখবা যে আসলে কিছু স্পেশাল কানেকটিভ টিস্যু আছে যেগুলোর নাম তোমরা মুখস্থ রাখতে হবে ওই লেভেলে গেলে। সো ওই কানেকটিভ টিস্যুগুলো হচ্ছে মেসোডার্ম ছাড়া অন্য জায়গা থেকে উৎপত্তি লাভ করতে পারে। তাই হচ্ছে আমি এই জন্য বলছি 99.99% হচ্ছে কি কানেকটিভ টিস্যু মানেই মনে করবো নর্মালি এই লেভেলে মেসোডার্ম থেকে এগুলো আসতেছে। তাহলে বেসিক কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এখন আমরা আরেকটা জিনিস এখন মাথায় আসি যে অস্থি এবং তরুণাস্থি জিনিসটা আমাদের বডিতে কী করতেছে। তারা মেইনলি হচ্ছে আমাদের বডি একটা স্ট্রাকচার দিতেছে, বডিকে একটা নির্দিষ্ট শেপ দিতেছে, একটা কাঠামো প্রদান করতেছে, পাশাপাশি হচ্ছে আমাদের দেহের ভার বহন করতেছে, আমরা যে চলাচল করতে পারতেছি এগুলোতে সাহায্য করতেছে, অর্থাৎ অঙ্গ চালনায় সহায়তা করতেছে। সো এগুলো হচ্ছে কঙ্কালতন্ত্রের মেইন কিছু বেসিক কাজ। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যা বকবক করলাম বা যা কিছু বুঝলাম, এখান থেকে কি আসলে কঙ্কালতন্ত্রের একটা সুন্দর একটা সংজ্ঞা কি দাঁড় করানো যায় না? অবশ্যই যায়। তাহলে ফার্স্ট অফ অল আমরা আসি যে কোথা থেকে উদ্ভূত হইতেছে। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত বিশেষ ধরনের যোজক কলা, কানেকটিভ টিস্যু, বিশেষ ধরনের যোজক কলা, যেটা হচ্ছে মূলত অস্থি এবং তরুণাস্থি নিয়ে গঠিত যেই তন্ত্রটা, এই যে এতক্ষণ কিন্তু এগুলো হচ্ছে বিশেষণের মতো আমরা মানে সংজ্ঞার মধ্যে অ্যাড করলাম কি, ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত বিশেষ ধরনের যোজক কলা অস্থি এবং তরুণাস্থি নিয়ে গঠিত যেই তন্ত্র। এবার আমি বলবো এই তন্ত্রের কাজটা কি। যেমন যেই তন্ত্র আমি কি বললাম, এক নম্বর বলছে একটা দেহের একটা শেপ দিল, একটা কাঠামো দিল, একটা স্ট্রাকচার দিল, একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাইছে, তাই না? তারপর হচ্ছে কি আমার দেহের ভার বহন করতেছে, তারপর আমি কি বলছি চলাচলে সহায়তা করতেছে। সো চলাচলে সহায়তা করার জন্য কি করতে হবে জানো? পেশি সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করা, অর্থাৎ পেশিটা এসে আসলে কার উপর লাগবে? পেশিটা এসে একটা অস্থির উপর লাগে
এবং অস্থিকে এই পেশিটা টান দিলে তখন অস্থিটা মুভমেন্ট করতে পারে। এবং অস্থি যখন মুভমেন্ট করতেছে, ধরো এই যে আমার হাতের হাড় যখন নড়ে গেল, তখন কিন্তু বেসিক্যালি আমার পুরো হাতেরই কিন্তু মুভমেন্ট হইল। সো বেসিক্যালি আমার হাতের মুভমেন্টটা হওয়ার জন্য কিন্তু পেশিটা একটা নির্দিষ্ট কঙ্কাল বা একটা হাড়ের উপর বসতে হবে, প্লেসমেন্ট করতে হবে। সো ওই পেশি সংযোজনের উপযুক্ত স্থান কিন্তু সৃষ্টি করে দিতেছে এবং এর মাধ্যমে কিন্তু চলাচল বা অঙ্গ চালনা হচ্ছে। সো আমি যে কথাটা সোজা ভাষায় বলছি সেটা আরেকটু বায়োলজিক্যালি যদি আরেকটু সুন্দর করে বলতে হবে কি, পেশি সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে। এবং পাশাপাশি যেটা না বললেই না, অবশ্যই অন্তস্থ বিভিন্ন নরম অঙ্গসমূহকে রক্ষা করে। যেমন তুমি চিন্তা করো, এই যে তোমার বুক বা বক্ষপিঞ্জর, এই বক্ষপিঞ্জরের মধ্যে অবশ্যই হাড় আছে। সো এই হাড়টা তোমার ভিতরে দুইটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচারকে রক্ষা করতেছে। এক নম্বর হচ্ছে হার্ট, দুই নম্বর হচ্ছে লাং। হার্ট বা হৃৎপিণ্ড, লাং কিংবা তোমার ফুসফুস, এই দুটো জিনিস যদি, এই বক্ষপিঞ্জ যদি না থাকতো তাহলে কিন্তু এগুলো যে কোনো সময় তোমার এক্সটার্নাল ইনজুরিতে আঘাতপ্রাপ্ত হইতে পারতো। সো ভিতরের অন্তস্থ অনেক নরম অঙ্গসমূহকে রক্ষা করে হচ্ছে আমাদের এই কঙ্কালতন্ত্র। সো আশা করি ক্লিয়ার, প্রতিটা জিনিসের এখানে কাজের আসলে একটা, এই যে প্রতিটা কাজ যে লিখছে আসলে খুব ভ্যালিড কারণে লিখছে। সো এই কাজগুলো করে থাকে যে তন্ত্র, তাকে আমরা বলি হচ্ছে কঙ্কালতন্ত্র বা স্কেলেটাল সিস্টেম। আচ্ছা, সো স্কেলেটাল সিস্টেম বা অস্থি নিয়ে, মূলত অস্থি নিয়ে যেখানে পড়াশোনা করা হয় সায়েন্সের যে পার্টে বা মেডিকেলের যেই সেগমেন্টে পড়াশোনা করা হয় সেটাকে আমরা বলি হয় হিউম্যান অস্টিওলজি। সো অস্টিওলজি আমরা যখন ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট হিসেবে যখন ভর্তি হলাম, সো আসলে আমাদের ফার্স্ট ইয়ার আলহামদুলিল্লাহ শেষ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভাইয়া শেষ অলরেডি, এখন ভাইয়া থার্ড ফেজে পড়ালেখা করতেছি। তো যাই হোক না কেন, সো আমরা যখন প্রথম মেডিকেলে ঢুকলাম তখন হচ্ছে এই বোনস বা অস্টিওলজি নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণ পড়াশোনা ছিল এবং বলা যায় কি এইটা নিয়ে আসলে একটা প্রথম স্টুডেন্টের মধ্যে অনেক ক্রেজ থাকতো, মানে ক্রেজ ছিল আমাদের। সো ব্যাপক একটা ভালো একটা বলা যায় ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। যাই হোক, সো অস্টিওলজির কি, অস্টিওলজি হচ্ছে কি যেখানে আমরা বোনস নিয়ে পড়াশোনা করি। ওকে, সোজা কথা। এখন আসি হচ্ছে কঙ্কালতন্ত্রের উপাদান বা এলিমেন্ট বা বলতে পারি কম্পোনেন্ট। কয়টা কম্পোনেন্ট আছে? মেইন দুইটা কম্পোনেন্ট অলরেডি কিন্তু তোমরা শিখে ফেলছো, সেটা কি অস্থি এবং তরুণাস্থি। সো এটা এই দুইটা তুমি জিনিস পাবা। আচ্ছা, এখানে অনেক, আচ্ছা, সো অস্থি এবং কোমলাস্থি বা তরুণাস্থি এই দুটো কিন্তু পেয়ে গেছো। এখন হচ্ছে এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আসলে আরও কিছু কম্পোনেন্ট থাকবে। যেমন আমি যদি তোমাকে বলি এই যে অস্থি, ঠিক আছে না, এই যে ধরো একটা অস্থি, এখানে আর একটা অস্থি আছে, অথবা তরুণাস্থি, যাই বলো না কেন, অস্থি বা কিংবা তরুণাস্থি, এগুলোর মাঝখানে যদি কানেকশন ক্রিয়েট করতে হয় বা এদের মধ্যে যদি বলা যায় কি সংযোজন ঘটাইতে হয়, এদের মধ্যে কানেকশন তৈরি করতে হলে আরেক ধরনের কানেকটিভ টিস্যু থাকে। বোনস এবং কার্টিলেজ এই দুইজন নিজেই কিন্তু কানেকটিভ টিস্যু, ওদেরকে কানেক্ট করার জন্য আরেকটা কানেকটিভ টিস্যু লাগবে। সেই কানেকটিভ টিস্যুর নাম কি বলতো? সেই কানেকটিভ টিস্যুর নাম হচ্ছে লিগামেন্ট। একদম মুখস্থ রাখো, লিগামেন্ট। সো লিগামেন্ট হচ্ছে দুইটা অস্থি বা তরুণাস্থির মধ্যে সংযোজন ঘটাচ্ছে বা কানেকশন ঘটাইতেছে। আচ্ছা, ধরো এখানে একটা অস্থির সাথে পেশির সংযোজন ঘটাতে হবে। আমি অলরেডি বলছি যে পেশিটা এসে সুন্দর মতো অস্থির সাথে লাগে, বাট লাগতে হইলেও তো তার আরেকটা কানেকটিভ টিস্যুর মাধ্যমে লাগে। সো ওই কানেকটিভ টিস্যুটার নাম কি? ওই কানেকটিভ টিস্যুটার নাম হচ্ছে টেন্ডন। আশা করি তোমরা মনে রাখবা। সো টেন্ডন অ্যান্ড লিগামেন্ট এগুলোও কিন্তু আবার কানেকটিভ টিস্যু। সো ব্যাপারটা চমৎকার না, ইন্টারেস্টিং না, যে কানেকটিভ টিস্যুগুলোকে কানেক্ট করার জন্য আবার আরেক ধরনের কানেকটিভ টিস্যু লাগতেছে। সো তোমার টেন্ডন অ্যান্ড লিগামেন্ট এই দুইটাও কিন্তু তোমার উপাদানের মধ্যে পড়তেছে। আর হচ্ছে অস্থি সন্ধি, এই যে দুইটা হাড় অস্থি এবং অস্থি দুইটা মিলে কি তৈরি করলো? একটা জয়েন্ট তৈরি করলো বা অস্থি সন্ধি। সো পুরা ব্যাপারটা হচ্ছে অস্থি সন্ধি বা জয়েন্টকেও আমরা ইনক্লুডেড করছি এই কম্পোনেন্টের মধ্যে। তাহলে তো অস্থি, কোমলাস্থি, লিগামেন্ট, টেন্ডন এবং দুইটা অস্থি বা তিনটা অস্থি মিলে যে অস্থি সন্ধি বা জয়েন্ট তৈরি করলো। যেমন আমাদের বডিতে কয় ধরনের জয়েন্ট আছে? অনেক জয়েন্ট আছে। এটা শোল্ডার জয়েন্ট, এটা এলবো জয়েন্ট, আমার হাঁটুতে আছে নি জয়েন্ট, তাই না? সো এরকম পায়ে আছে অ্যাঙ্কেল জয়েন্ট। সো এই অনেক ধরনের জয়েন্ট আছে, এগুলো ইনক্লুডেড হচ্ছে তোমার কঙ্কালতন্ত্রের উপাদান হিসাবে। ওকে, সো দ্যাটস ইট। এখানে কঙ্কালতন্ত্রের একটা বিশাল ছবি দেখতে পাইতেছো, তো দেখতে পারো, বাট এখনই আমরা আসলে এত গভীরে না যাই। এখনই এত গভীরে পড়াইতে গেলে মাথা ধরে যাবে, আস্তে আস্তে আমরা আগাই। ওকে, সো
তো এখন আসে হচ্ছে কঙ্কালতন্ত্রের কাজ নিয়ে আলোচনা করতে। তো খেয়াল করো কঙ্কালতন্ত্রের কাজ। নাম্বার 1, দৈহিক কাঠামো গঠন। সো সুন্দর একটা বিষয়, আমি এটা জানি যে এই হাড়গুলা মিলে হচ্ছে একটা সুন্দর একটা কাঠামো দিবে বডিকে। এই যে তুমি যে একটা মানুষ দেখতে যে মানুষের মতো হবা, এই যে তোমার একটা শেপ, ঠিক আছে, একটু আগে একটা ছবি দেখে আসছো যে এই যে ছবি, এই যে মানুষের শেপটা যে এরকম হবে, এই হাড়গুলো যদি না থাকতো আসলে মানুষের শেপটা কিন্তু এরকম মেনটেন করা আসলে পসিবল ছিল না। কারণ এই হাড়গুলোর উপর হচ্ছে মাসেল বসতেছে, তারপর মাসেলের উপর ফ্যাটের লেয়ার, তারপর হচ্ছে সুন্দর মতো স্কিন বসতেছে। সো এই জন্য এইভাবে হচ্ছে সুন্দর মতো একটা মানুষের বডিটা তৈরি করা পসিবল হয়েছে, তাই না? সো গড ইজ ক্রিয়েটিভ, আবার আল্লাহ অর গড তুমি যেইটাই বলো না কেন, সো হি ইজ ভেরি মাচ ক্রিয়েটিভ। ওকে, সো খেয়াল করো, সো দৈহিক কাঠামো এভাবে গঠন করছে। এরপর হচ্ছে চলাচল। অবশ্যই যেহেতু পেশি সংযোজন হয়েছে, পেশি যেহেতু মুভমেন্ট করবে, আমরা মুভমেন্ট করাতে পারবো পেশির মাধ্যমে, যেহেতু কঙ্কালকে আমি কন্ট্রোল করতে পারবো, বা তোমার হাড়কে তুমি ডানে বামে সংকোচন প্রসারণের মাধ্যমে তুমি যে কোনো দিকে সঞ্চালন করতে পারবা। সো আমার কমপ্লিটলি এটার মাধ্যমে আমি আমার দেহের যে কোনো মুভমেন্ট কিন্তু কন্ট্রোল করতে পারতেছি, ঠিক আছে না? মুভমেন্ট বা চলাচল। এরপর হচ্ছে রক্ষণাবেক্ষণ। যেমন তোমার হচ্ছে এই যে রক্ষার বিষয়টা, যে অন্তস্থ নরম বিভিন্ন অঙ্গসমূহকে রক্ষা করে, যেমন বক্ষপিঞ্জরের যে হাড়গুলা সুন্দর মতো তোমার হার্ট এবং তোমার ফুসফুস বা লাংস এগুলোকে কিন্তু রক্ষা করতেছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল হইতে পারে। এরপর আরেকটা উদাহরণ হতে পারে তোমার যে মাথার খুলি বা স্কাল, বা বলতে পারি করটিকা। আরও স্পেসিফিক্যালি বলবো যে করটিকা, একটু পরে বুঝাবো করটি এবং করটিকার মধ্যে একটা পার্থক্য আছে, যদি তোমরা না জেনে থাকো সো ইনশাল্লাহ সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এই যে করটিকা, এটা হচ্ছে মস্তিষ্ককে আবৃত করে রাখছে বাইরে থেকে, যাতে সুন্দর মতো মস্তিষ্ককে যাতে আঘাত লাগলে আগে হচ্ছে একটা হাড়ের উপর বাড়িটা পড়ে। সো মেকানিক্যাল ইঞ্জুরি থেকে কিন্তু তোমাকে তোমার মস্তিষ্ক বা ব্রেনকে কিন্তু বাঁচায় রাখতেছে, ঠিক আছে? তারপরে মজার ব্যাপার হচ্ছে কি, যে আমরা তো মনে করি যে মেরুদণ্ডে আসলে কোনো কাজ নাই, যে শুধুমাত্র হচ্ছে যে সুন্দর মতে দাঁড়া করাতে সহায়তা করে। অবশ্যই এটা তোমার মানে আমার যে সোজা হয়ে দাঁড়াতে পারি, এটার মেরুদণ্ডের একটা বড় একটা মেজর রোল আছে। বাট এটা ছাড়াও এই মেরুদণ্ডের যে হাড়গুলোর ভিতর দিয়ে সুন্দর মতো যায় পাস করা হচ্ছে আমাদের সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড। আমরা জানি যে আমাদের নার্ভাস সিস্টেমে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। সো স্পাইনাল কর্ডটাকেও কিন্তু সুরক্ষা দিতেছে কে? ওই যে কশেরুকাগুলো কিংবা মেরুদণ্ডের ওই হাড়গুলা। সো ওইটার মধ্যে হচ্ছে যে সুন্দর মতো পাস করা হচ্ছে তোমার স্পাইনাল কর্ড, তাকে কিন্তু রক্ষণাবেক্ষণ করতেছে। সো আমরা আরও অনেক উদাহরণ দিতে পারি, ঠিক আছে? এখানে বইয়ে যা আছে ততটুকু পড়ো, তাই না? আমি জাস্ট উদাহরণে কয়েকটা বললাম, যতটুকু উদাহরণ দেওয়া যায়। এরপরে খেয়াল করো যে লোহিত রক্তকণিকা উৎপাদন। লোহিত রক্তকণিকা উৎপাদন, বা আমরা যেটাকে বলতে পারি ইংলিশে আরবিসি, রেড ব্লাড সেল, অথবা আরেকটু ভালো করে বললে রেড ব্লাড কর্পাসেল। কেন কর্পাসেল বলবো, এটা 4th চ্যাপ্টারে হয়তো আমি যেহেতু ক্লাস নেই মোস্ট প্রবলি ওই চ্যাপ্টারের ক্লাসটা আমি নিতে পারবো না। তো এই জন্য হচ্ছে কি সেই চ্যাপ্টারের ক্লাসটার আমি বলতাম যে রেড ব্লাড সেল না বলে কেন কর্পাসেল বলি, কারণ হচ্ছে সেলের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত কিছু কিছু বৈশিষ্ট্য থাকে না, যেমন নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস গায়েব হয়ে যায়, মাইটোকন্ড্রিয়া থাকে না, মাইটোকন্ড্রিয়া গায়েব, তারপরে হচ্ছে যে সুন্দর মতে আরও অনেক কিছু বৈশিষ্ট্য আছে। মূল দুইটা বৈশিষ্ট্য গ্যাপের কারণে হচ্ছে কি এগুলোকে আমরা সেল রাখতে পারবো না, ঠিক আছে? মূলত হচ্ছে নিউক্লিয়াসবিহীন আসলে যেহেতু, সেই কারণে আমরা এটাকে সেল না বলে কর্পাসেল ডাকি বা কণিকা ডাকি, তাই না? এটা মাথায় রাখবা। আচ্ছা, তো এই জিনিসটা মাথায় রাখো। সো রেড ব্লাড সেল তৈরি করে। সো আমাদের লাল অস্থিমজ্জা থেকে, এখানে একটা কথা ভুল আছে, সেটা হচ্ছে শুধুমাত্র অস্থিমজ্জা বলছে, বাট অস্থিমজ্জা বললে ব্যাপারটা আসলে ভুল হয়ে যাবে। অবশ্যই লিখতে হবে লাল অস্থিমজ্জা থেকে আরবিসি তৈরি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এই গুরুত্বপূর্ণ কথা থেকে আমার একটা কথা মাথায় আসছে, যেটা তোমাদের নতুন বইয়ে হয়তো আমি জানি যতটুকু, যে একটু এক্সপ্লেনেশন আসছে যে আসলে কোন কোন জায়গা থেকে আসলে লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে। আসলে অস্থিমজ্জা সব বলা যায় প্রায় সকল অস্থিতে কিন্তু অস্থিমজ্জা আছে, ঠিক আছে? প্রায় সকল অস্থিতে অস্থিমজ্জা আছে, কিন্তু ঝামেলাটা যেই জায়গায়, সেটা হচ্ছে কি সব অস্থি থেকে কিন্তু আসলে তোমার লোহিত রক্তকণিকা তৈরি হবে না। তার কারণটা হচ্ছে সব অস্থিতে লাল অস্থিমজ্জা থাকে না, অস্থিমজ্জা থাকে কিন্তু লালটা থাকে না। হোয়াট ইজ লাল অস্থিমজ্জা? রেড বোন ম্যারো কী জিনিস? বোন ম্যারো হচ্ছে এটা ইংরেজি। সো আমাদের জানতে হবে বোন ম্যারোর আসলে দুইটা টাইপ আছে। বোন ম্যারোর আসলে দুইটা টাইপ আছে। একটাকে বলা হয় যেটা হচ্ছে একদম ইয়াং এনার্জেটিক, সেটা হচ্ছে কি রেড বোন ম্যারো। আর যেটা হচ্ছে ভাই ঘুমায় গেছে, সেটা হচ্ছে কি ইয়েলো বোন ম্যারো। সো কেন ইয়েলো সেটার কারণে আসি, যে
যখন বয়স বাড়তে থাকে, আমরা যখন একটা বাচ্চা যখন মাত্র জন্মগ্রহণ করলো, ভূমিষ্ঠ হইল, তখন তার বডিতে সব হচ্ছে রেড বোন ম্যারো। বাট আস্তে আস্তে সুন্দর মতে তার বডিতে যখন খাবার দাবার আসতেছে, ফ্যাট ডিপোজিশন হচ্ছে, কিছু ফ্যাট গিয়ে হচ্ছে সুন্দর মতে কিছু কিছু অস্থিমজ্জায় গিয়ে জমতে থাকে এবং সেটাকে ইয়েলো বোন ম্যারোতে কনভার্ট করে। এবং মনে রাখবা, রেড বোন ম্যারো হচ্ছে অ্যাক্টিভ বোন ম্যারো, বাট যেই মাত্র ফ্যাট জমে ইয়েলো বোন ম্যারো হয়ে যায় সেটা আসলে ইনঅ্যাক্টিভ বোন ম্যারো। সো এখান থেকে আসলে কোনো ব্লাড সেলই তৈরি হওয়া সম্ভব না। এখন আমাদের জানতে হবে যে পূর্ণবয়স্ক বয়সে বা প্রাপ্তবয়স্ক যখন তুমি হয়ে যাও, ধরো 25 বছর বয়স বা 26 বছর বয়সে, তখন আসলে বডির কোন কোন অস্থি থেকে আসলে আমরা বোন ম্যারো, রেড বোন ম্যারো পাবো, অথবা বলতে পারি কোন কোন অস্থি থেকে আমরা লাল অস্থিমজ্জা রেড ব্লাড সেল বা আরবিসি তৈরি হইতে দেখব। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেক অস্থি থেকে তো অনেক অস্থিতে এলিমিনেট হয়ে গেল, বাট শেষমেশ কারা বাকি থাকলো, কোন কোন অস্থির মধ্যে রেড বোন ম্যারোটা বাকি থাকলো যারা আরবিসি প্রোডাকশনের ক্যাপাসিটি রাখতেছে, এটাকে আমাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। মনে রাখবা, আমাদের সব ফ্ল্যাট বোনগুলোর মধ্যে তখনও রয়ে যায়, ফ্ল্যাট বোনগুলোর মধ্যে রয়ে যায়। সো ফ্ল্যাট বোনগুলো কি কি? যেমন ভালো একটা উদাহরণ হচ্ছে মাথার যে ক্রেনিয়ামের যে অস্থিগুলা, যেমন ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, এগুলো একটু পরে আমি তোমাদেরকে পড়াবো। জাস্ট আপাতত মাথায় রাখো ক্রেনিয়াম বা করোটিকার অস্থিগুলা, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার সুন্দর মতে বক্ষপিঞ্জরের একদম মাঝ বরাবর স্টারনাম থেকে তোমার দুই পাশেতে চলে যায় পাঁজরের মতো। সো এগুলো হচ্ছে রিবস কিংবা পরশুকা, রিবস। তারপরে পিছনে, যদিও এটা আসলে ফ্ল্যাট বোন না, পিছনে যে ভার্টিব্রা আছে, সো এগুলো আসলে ইরেগুলার বোন। যাই হোক না কেন, এই ভার্টিব্রা থেকেও কিন্তু তৈরি হইতে পারে। আচ্ছা, আর কি মিস করতেছি? হ্যাঁ, আরেকটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ, দেহের লং বোনসগুলার থেকেও আসে। বাট একটা জিনিস মনে রাখবা, লং বোনস থেকে বলা যায় কি 7 বছরের পর থেকে সকল লং বোনসে হচ্ছে যে আরবিসি তৈরি হয়। বাট 25 বছর বয়সের পরে যখন একদম পরিপক্ক হয়ে যায়, তখন আসলে লং বোনসের পুরোটা জুড়ে আসলে লাল অস্থিমজ্জা থাকে না, শুধুমাত্র লং বোনসের মস্তক বা আমরা বলতে পারি হেড, এই মস্তক অংশে আসলে তখনও শেষমেশ রেড বোন ম্যারো থেকে যায়, আর অন্যান্যগুলা ইয়েলো বোন ম্যারো দ্বারা রিপ্লেসড হয়ে যায়, কারণ ডিউ টু দ্য ডিপোজিশন অফ ফ্যাট ডিপোজিশনের কারণে বা ফ্যাট জমা হওয়ার কারণে এগুলো ইয়েলো বোন ম্যারোটা কনভার্ট হয়েছে। সো লং বোনস কী কী আছে? আমাদের খুব কমন দুইটা লং বোনস হচ্ছে হিউমেরাস এবং ফিমার। সো এই হিউমেরাস এবং ফিমারের মস্তকে হচ্ছে তখনও আমরা লাল অস্থিমজ্জা পাবো, যার কারণে আমরা লোহিত রক্তকণিকা তৈরি করতে পারবো। তাহলে আমরা কি কি কোথায় কোথায় পূর্ণবয়স্ক বয়স আসলে লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে সেটা আমরা শিখলাম। আমি আবারও রিপিট করতেছি, ক্রেনিয়াম বা করোটিকার অস্থিগুলোর মধ্যে, স্টারনামে, রিবসে, তারপর পিছনে ভার্টিব্রাতে, অ্যান্ড দেন লং বোনসগুলার মস্তকে, যেমন হিউমারাস এবং ফিমারের মস্তক। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, সো অনেক কিছু আলোচনা করে ফেলছি, সময় নষ্ট করবো না আর। তারপরে হচ্ছে কি সঞ্চয়, অনেক কিছু সঞ্চয় করে, বিভিন্ন ধরনের মিনারেল সঞ্চয় করে। 3টা খুব কমন মিনারেল সঞ্চয় করে, ক্যালসিয়াম, পটাশিয়াম অ্যান্ড ফসফরাস। সো মাথায় রাখবা, ঠিক আছে? ক্যাপ মনে রাখতে পারো, যেভাবে মনে রাখো, ইটস আপ টু ইউ। মানে এই 3 ধরনের মিনারেলস সঞ্চয় করে সবচেয়ে বেশি। এছাড়াও আরও বিভিন্ন মিনারেল সঞ্চয় করে, বাট এর মধ্যে সবচেয়ে বেশি সঞ্চয় করে কোনটা? ক্যালসিয়াম। সো হাড়ের মধ্যে আমার পুরো বডিতে যত ক্যালসিয়াম আছে তার প্রায় 97% ক্যালসিয়ামই হচ্ছে হাড়ের মধ্যে বা অস্থিতে জমা থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা অবশ্যই মাথার মধ্যে তোমাকে রাখতে হবে। পুরো দেহের মধ্যে যত ক্যালসিয়াম আছে তার মধ্যে 97%ই হচ্ছে অস্থিতে জমা থাকে, ঠিক আছে, বোনসের মধ্যে জমা থাকে।
এরপরে খেয়াল করো শ্বসন এবং শ্রবণে সাহায্য করে। শ্বসনে কেমনে সাহায্য করতেছে? শ্বসনে সাহায্য করতেছে যে আমরা মানে যখন তুমি চতুর্থ অধ্যায় পড়বা শ্বাসক্রিয়ার যে চ্যাপ্টারটা, তো শ্বাসক্রিয়ার আসলে চ্যাপ্টারটা আমি একাডেমিক ক্লাস আমি যদিও নাই, এটার হচ্ছে আমি সুন্দর মতো হচ্ছে তোমার প্রবাবলি হচ্ছে যে অ্যাডমিশনের মেডিকেল অ্যাডমিশনের ক্লাস নিয়েছিলাম অথবা ট্রিপটেডের ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি অনেক সুন্দর করে বুঝিয়েছিলাম যে কিভাবে তোমার যখন রেসপিরেশন করো সন্ধ্যার মধ্যে তোমার রিবসগুলো উপরের দিকে উঠে যায়, যার কারণে হচ্ছে বক্ষগহ্বরের আয়তন বাড়ে, এতে তুমি শ্বাস প্রশ্বাস নিতে পারো, তাই না? তো এই যে বিষয়গুলা রেসপিরেশনের সাথে কিন্তু তোমার কঙ্কালের উঠানামার একটা বিষয় কিন্তু জড়িত ছিল। সো এই জন্য শ্বসনে কিন্তু সাহায্য করতেছে সেটা। তারপর শ্রবণে কীভাবে সাহায্য করতেছে? যে কর্ণাস্থি, মানে কানের মধ্যে যে অস্থিগুলো আছে এগুলো কিন্তু আসলে আমার শ্রবণে অনেক গুরুত্বপূর্ণ একটা ভাইটাল ভূমিকা রাখতেছে। যদি কোনো কারণে এই অস্থিগুলোর মধ্যে কোনো ডিফেক্ট বা কোনো হাড় ক্ষয় ধরে তাহলে কিন্তু তুমি খুব মানে জটিল শ্রবণ প্রবলেম পড়বা, হিয়ারিং প্রবলেমে পড়বা, ঠিক আছে? তো দ্যাটস দ্য থিং। তারপরে হচ্ছে কি সংযোগস্থল সৃষ্টি, তুমি জানো পেশির জন্য সংযোগস্থল সৃষ্টি করবে। তারপরে হচ্ছে চাপ এবং আয়নিক সমতা রক্ষা, বিভিন্ন ধরনের আয়ন হচ্ছে যে অস্থি এবং ব্লাডের মধ্যে এক্সচেঞ্জ হবে, যার কারণে হচ্ছে এই আয়নিক সমতা রক্ষা করতে পারবে। তারপরে হরমোনাল নিয়ন্ত্রণ, এখানে আইসোক্যালসিন লিখছে, আইক্যালসিন লিখছে, বেসিক্যালি এটা অস্টিওক্যালসিন হবে, অস্টিওক্যালসিন। সো অস্টিওক্যালসিনটা হচ্ছে কি করে? সুন্দর মতো রক্তে চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। দুইটা চিনি অ্যান্ড চর্বি, ঠিক আছে? চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করতেছে অস্টিওক্যালসিন, যেটা হচ্ছে কি তোমার অস্টিওক্যালসিন কোথা থেকে আসে? বোন সেল বা অস্থির কোষগুলো থেকে আসতেছে, তাই না? আচ্ছা, রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ কি? কারণ অস্থির মধ্যে এক ধরনের বিশেষ রোগ প্রতিরোধ ক্ষমতার আসলে একটা সিস্টেম কাজ করে, যেটা হচ্ছে যেটাকে বলা হয় রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। কি? রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। সো অস্থিতে এটা হচ্ছে এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম থাকে। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আসলে আরও অনেক জায়গায় থাকে, তার মধ্যে ওয়ান অফ দ্য কাইন্ড হচ্ছে অস্থিতে বা বোনসের মধ্যে থাকে। সো বোনসে এই যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আছে, এটার কাজই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতায় তার যত ধরনের অ্যাক্টিভিটি দেখানো পসিবল, সো সেটা আসলে সে করে, ঠিক আছে? রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম নাম শোনা মাত্রই মনে করবা এটা হচ্ছে রোগ প্রতিরোধের সাথে জড়িত। তারপরে হচ্ছে কি? বিষাক্ত মৌল সঞ্চয়। কিছু কিছু বিষাক্ত মৌল সে ব্লাডে থেকে সে নিজে অ্যাবজর্ব করে নেয়, একটা কারণে, কারণ ব্লাডে যদি থাকে এবং এটার মাধ্যমে যদি কোনো ভাইটাল অর্গানে চলে যায়, তার কারণে কিন্তু ওই ভাইটাল অর্গান টক্সিফাইড হয়ে কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, কোমা হইতে পারে এবং ডেথ, আলটিমেট সিচুয়েশন কি ডেথ হতে পারে। সো সে কী করে? ব্লাডের মাধ্যমে যদি কোনো কারণে না বের হয়ে যেতে পারে, ব্লাড থেকে কোনো কারণে যদি বের হওয়ার রাস্তা না থাকে, যকৃৎ সেটাকে বের করতে পারতেছে না বা এনিহাউ, তখন হচ্ছে দ্রুত সে আগে অস্থিতে নিয়ে আসে, অস্থিতে নিয়ে জমা করে রাখে। সো হ্যাঁ, হয়তো বেশি সময় ধরে সে জমা রাখতে পারবো না, এটাকে আলটিমেটলি লিভার বের করে দেওয়ার ট্রাই করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লিভার বাইন্ড না করলে কিন্তু আসলে অস্থিও আসলে অত্যাধিক পরিমাণ হয়ে গেলে ব্যাকআপ দিতে পারে না। যাই হোক, অত মেজর ডিটেলস আমরা না যাই। দ্যাটস ইট। আমরা কাজগুলো মোটামুটি বুঝতে পারছি, অনেক ভালো করে বোঝার চেষ্টা করতেছি। এই চ্যাপ্টারটা আসলে আমি মনে করি এই ধরনের চ্যাপ্টারগুলো আমরা যতটুকু বুঝে পড়া চাই, যতটুকু আন্ডারস্ট্যান্ড করে পড়া যায় আসলে ততটাই ভালো, তাই না? সো এই জন্য তোমাদেরকে ভাইয়া যতটুকু ব্যাখ্যা করে পড়ানো সম্ভব, সাধ্যের মধ্যে যতটুকু টাইমের মধ্যে তোমাদেরকে ব্যাখ্যা করে পড়ানো সম্ভব সেটা কিন্তু করতেছি ভাইয়া, ওকে? আচ্ছা, খেয়াল করো কঙ্কালতন্ত্রের বর্ণনা। আমরা জানি যে কঙ্কালতন্ত্র নিয়ে আমরা আলোচনা করতেছিলাম এতক্ষণ, যে একটু আগে যে কঙ্কাল দেখলা, এই যে অস্থি এবং তরুণাস্থি। সো আসলে একটা কথা হচ্ছে কি, এগুলো আমরা কঙ্কালতন্ত্রের একটা সাইড নিয়ে কথা বলতেছিলাম, বাট কঙ্কালতন্ত্রকে যদি আসলে আরও বিস্তারিতভাবে বা অ্যাজ এ ব্রড সেন্স ভাগ করতে চাও, তাহলে সেটার আসলে দুইটা ভাগ হচ্ছে কি, বহি কঙ্কালতন্ত্র, একটা হচ্ছে কি অন্তঃকঙ্কালতন্ত্র। সো অ্যাকচুয়ালি আমরা কঙ্কালতন্ত্রের যেই পার্টটা নিয়ে মেইনলি কনসার্ন থাকি সবসময়, সেটা হচ্ছে অন্তঃকঙ্কাল, তাই না? অন্তঃকঙ্কাল, এই যে আমাদের বোনস এবং কার্টিলেজ, এগুলো হচ্ছে অন্তঃকঙ্কালের পার্ট। বাট আমরা আসলে একটা কঙ্কালকে প্রায় ইগনোরই করে চলে যাই, সেটা হচ্ছে বহিঃকঙ্কাল, যেটা হচ্ছে আমরা বাইরে থেকে দেখতে পাই, ঠিক আছে? আমাদের স্কিন কাটা লাগবে না, স্কিন কাটলে না ভিতরে জিনিসপত্র দেখবো। সো স্কিন না কেটে তুমি উপর থেকে দেখতে পারবা। এবং মজার ব্যাপার হচ্ছে কি, বহিঃকঙ্কালগুলো স্কিন থেকে ডেভেলপ করে। সো স্কিন বাদ দিয়ে তুমি যদি স্কিনের মানে বাইরে থেকে স্কিন বাদ দিয়ে যদি কিছু দেখো, সেটাই হয়তো বহিঃকঙ্কাল। যেমন আমার হাতের দিকে তাকাও, হাতে স্কিন বাদে আমি নখ দেখতে পাইতেছি, নেইলস। সো এটা বহিঃকঙ্কাল। তারপর হাত দিতে থাকি, মাথায় চুল আসছে, চুল হচ্ছে একটা বহিঃকঙ্কাল। আমার হাতে লোম আসছে, লোম একটা বহিঃকঙ্কাল। তারপরে কথা বলতেছি যে টিথ, দাঁত আছে, দাঁত একটা বহিঃকঙ্কাল। সো আমরা তো সব বহিঃকঙ্কাল পেয়ে গেছি কিন্তু, ঠিক আছে? সো খেয়াল করো, নখ, দাঁত, যে কোনো ধরনের লোম বা চুল,
এগুলো হচ্ছে কি আমাদের বহিঃকঙ্কাল বা এক্সোস্কেলেটন, আর অন্তঃকঙ্কালটা কি এন্ডোস্কেলেটন। আচ্ছা, এগুলো আমি একটু আগে বলছি স্কিন থেকে আসতেছে। স্কিনের দুইটা লেয়ার আছে মেইন, এপিডার্মিস এন্ড ডার্মিস। উপরে হচ্ছে এপিডার্মিস, নিচে হচ্ছে কি ডার্মিস। সো এটা কোন লেয়ার থেকে থাকে, যেহেতু একদম বাইরে বহিঃকঙ্কালে থাকতেছে তাই একদম বাইরের লেয়ার বা এপিডার্মিস থেকে উদ্ভূত হয়। সো এটাও মনে রাখবা, বেসিক কথা তো এটা মনে রাখবা স্কিন থেকে আসতেছে, বাট স্কিনে কোন লেয়ার থেকে আসতেছে যদি প্রশ্ন করে সেটা যাতে ভুল না হয়, একদম বাইরের লেয়ার এপিডার্মিস থেকে আসবে। ওকে, অন্তঃকঙ্কাল। অন্তঃকঙ্কালের মধ্যে কয়টা হাড় আছে সেটা আমরা জানতে হবে। সো এখানে একটা খুব ভালো একটা পরিমাণ প্রশ্ন আসে, আমি তোমাদের বলে দিই। শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার হাড়ের পরিমাণটা বেশি থাকে। এটা আমরা অনেকে ভুল মনে করি যে শিশু যখন মাত্র জন্মগ্রহণ করলো তার মধ্যে হয়তো হাড়ের পরিমাণ কম, আস্তে আস্তে হাড় আরও বাড়ে, বাট এটা আসলে ভুল। ঠিক আছে, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার হাড়ের পরিমাণ থাকে সবচেয়ে বেশি, যেটা হচ্ছে প্রায় 300টার মতো হাড় থাকে, জন্মের সময় 300টার মতো হাড় থাকে। বাট যখন আস্তে আস্তে শিশু ডেভেলপ করা শুরু করে অনেকগুলো হাড় একসাথে মিলে ফিউজ হয়ে যায় বা একটা একটার সাথে মিলিত হয়ে, ধরো 2-3টা অস্থি মিলে একটা হাড় তৈরি করবে, বড় হাড় তৈরি করলো, ছোট ছোট অস্থি মিলে একটা বড় অস্থি তৈরি করলো। সো আলটিমেটলি যখন সে বয়স্ক হবে তখন তার অস্থির পরিমাণটা কমে যাবে, 300 থেকে এটা কমে দাঁড়াবে হচ্ছে 206টা অস্থির মধ্যে। ঠিক আছে, 206টা হাড়ের মধ্যে দাঁড়াবে। ওকে, এবং 206টা হাড় ছেলে এবং মেয়েতে কিন্তু সমান। ঠিক আছে, এটা আবার কোনো কারণে মনে করার দরকার নাই ছেলেতে 1-2টা বেশি, মেয়েতে কোনো কম, নাথিং লাইক দ্যাট। ওকে, ইফ ইউ নো ইউ নো। ওকে, তারপরে আসি যে অন্তঃকঙ্কালতন্ত্র। অন্তঃকঙ্কালতন্ত্র হচ্ছে 2 ধরনের বলতে পারি, মানে 2 ভাগে ভাগ করা যায় অন্তঃকঙ্কালটাকে। মানে এই যে ভিতরে যে বোনস যেগুলো দেখলাম, পুরা একটা স্কেলেটন একটু আগে আমরা দেখছি প্রথম স্লাইডে। সো পুরো স্কেলেটনটাকে আমরা আসলে এন্ডোস্কেলেটনটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। কিভাবে কিভাবে যদি আসে, একদম মাঝ বরাবর যে কঙ্কালগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি অক্ষীয় কঙ্কাল, আর এগুলোর বাইরে এই যে ছড়াই ছিটে আছে উপাঙ্গের মতো বের হয়ে গেছে সেগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। সো একদম মূল অক্ষ বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে কি অক্ষীয় কঙ্কাল, আর বাদ বাকি এই যে ছড়াই ছিটে আছে মূল অক্ষ থেকে ডানে বামে ছড়াই ছিটে আছে সেগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। এই 2টা ভাগ করতে পারি। চলো আমরা ভাগটা দেখি সুন্দর মধ্যে। এই যে সুন্দরভাবে একটা ছবি আছে সেটাতে আমরা দেখি, এই যে পুরা এন্ডোস্কেলেটন, তাই না, তোমার সামনে প্রেজেন্ট করা। এখানের মধ্যে অক্ষীয় হাড় কয়টা থাকবে? 206টা হাড়। তার মধ্যে অক্ষীয়তে কয়টা হাড় থাকবে? অবশ্যই 80টা। এটা মুখস্থ রাখতে হবে, কারণ যে কোনো সময় যখন প্রশ্ন করবে যাতে তুমি হুট করে বলতে পারো। সো মুখস্থ রাখবা। মুখস্থ রাখা খুব কঠিন না, তুমি 206টা হাড় তুমি জানো। তুমি যদি এদিকে মনে রাখো 80টা হচ্ছে অক্ষীয়, তাহলে বাদ বাকি বিয়োগ করলে 206 থেকে 80 বাদ দিলে যা আসে তা কিন্তু উপাঙ্গীয়। সো তোমার কিন্তু 2টা মুখস্থ করা লাগবে না, যে কোনো একটা মুখস্থ করলে আরেকটা কিন্তু অটোমেটিক পেরে যাচ্ছ বিয়োগ করে। ঠিক আছে, সো এগুলো আসলে খুব কঠিন না। সো মাঝ বরাবর যা দেখতে পাইতেছো তুমি সব কিছু হচ্ছে অক্ষীয়। ওকে, সো দ্যাটস দ্য থিং, মাঝ বরাবর তুমি যা দেখতে পাচ্ছ। বাট নিচের আসলে এই যে কি বলবো, লাইক পেলভিসের যে পার্টটা, এটা কিন্তু আসলে অক্ষীয়তে পড়তেছে না, যদিও এটা মাঝ বরাবর আছে, বাট সামনের দিকে না, এটা পিছনের দিকে হাড়টা, এই জন্য আমরা অক্ষীয়তে ইনক্লুডেড করি না। তো যাই হোক, এখানে আমরা আপাতত ওদিকে না যাই। এখন আসি যে তোমার অক্ষীয়র ভাগগুলা দেখি। অক্ষীয়তে খেয়াল করবা, এই যে আমি যদি উপর নিচে ভাগ করি, গলা সহ আসলে গলা তো নাই, গলাতে আসলে তেমন হাড় থাকে না, একটা হাড় থাকে। যাই হোক না কেন, তুমি এই যে মাথার যে হাড়টা দেখতে পাইতেছো, পুরা মাথার খুলি, সো এই মাথার খুলিটাকে আমরা ডাকি হচ্ছে কি করোটি। পুরা মাথার খুলিটাকে আমরা কি ডাকি? করোটি। ইংরেজি জানতে হবে অবশ্যই, স্কাল। স্কাল বা করোটিতে কয়টা হাড় থাকে? 80টার মধ্যে 29টা হচ্ছে কি করোটিতে থাকে বা স্কালে থাকে। আচ্ছা, খেয়াল করো, আমরা নিচেও ভাগ করছি। নিচে সুন্দর মতো সামনের দিকে একটা বক্ষপিঞ্জর আছে, তাই না? বক্ষপিঞ্জর আছে, বক্ষপিঞ্জরের হাড় হচ্ছে 25টা। কেন? এটা আসলে মুখস্থ করার কিছু নাই, কারণ হচ্ছে বক্ষপিঞ্জর মেইনলি 2টা জিনিস গঠিত। একটা হচ্ছে মাঝখানে স্টার্নাম থাকে, এখান থেকে চারপাশে হচ্ছে কি ছড়াই গেছে? রিবস ছড়াই গেছে। সো রিবস 2 পাশে 12টা করে থাকে, এই পাশে 12টা, এই পাশে 12টা, সো 12 দুগুণা 24টা, আর মাঝখানে একটা স্টার্নাম। সো মোট মিলে 25টা হচ্ছে হাড় নিয়ে হচ্ছে বক্ষপিঞ্জর গঠিত।
তো বক্ষপিঞ্জর গঠিত হলে হবে না, পিছনে আসলে বক্ষপিঞ্জরে তো সাপোর্টিং একটা এলিমেন্ট লাগবে, তাই না? তো পিছনে আসলে রিবসগুলো গিয়ে কার সাথে যুক্ত হয়? মেরুদণ্ডের সাথে যুক্ত হয়। সো এই যে পিছনে মেরুদণ্ড আছে আমরা দেখতে পাইতেছি না, এই যে এখানে যে এটা মেরুদণ্ডটা গেল পিছন দিয়ে, এটা কিন্তু পিছন দিয়ে মেরুদণ্ড থাকে পিছনে। সো এই যে মেরুদণ্ডে হচ্ছে 26টা। আমরা আগে জানতাম যে মেরুদণ্ডের যে হাড়গুলো সেগুলোকে ডাকে হচ্ছে কশেরুকা, এবং কশেরুকা কয়টা থাকে? 33টা কশেরুকা থাকে, এটা আমরা জানতাম আগে ছোটোবেলা আমরা যখন সাধারণ জ্ঞান পড়তাম। বাট এখন তুমি দেখতেছো 26টা মেরুদণ্ড, তাহলে কেন মেরুদণ্ডের মধ্যে 26টা হাড় থাকে কেন? বিষয়টা হচ্ছে যখন শিশু জন্মগ্রহণ করে 33টা কশেরুকায় থাকে, কিন্তু যখন সে অ্যাডাল্ট হয়ে যায় তখন ওই যে 33টার মধ্যে কিছু কিছু হাড় ফিউজ হয়ে মিলিত হয়ে 26টা তৈরি করে ফেলে। তাই তোমাকে প্রশ্ন কি করছে সেটা অবশ্যই সাবধান থাকবা। তোমাকে কি বলছে যে শিশু দেহে কয়টা থাকে এটা উল্লেখ করছে, নাকি বয়স্কতে বা পূর্ণবয়স্ক মানুষে এটা উল্লেখ করছে? আর যদি পূর্ণবয়স্ক বা কিছু উল্লেখ না করে ধরে নিবে এটা পূর্ণবয়স্ক মানুষের কথাই তোমাকে জিজ্ঞেস করতেছে, ঠিক আছে? দ্যাটস ইট, সেই বুঝে হচ্ছে অ্যান্সার করবা। আচ্ছা, করোটি হচ্ছে পুরোটা মাথার অংশটা হচ্ছে পুরা জিনিসটা হচ্ছে করোটি। বাট এর মধ্যে আসলে শুধুমাত্র যদি মস্তিষ্ককে আবৃত করে রাখছে যে অংশটা, যেমন এই অংশটা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, সো এটা হচ্ছে মেইনলি মস্তিষ্ককে আবৃত করে রাখছে। সো যতটুকু অংশ হচ্ছে মস্তিষ্ক আবৃত করে রাখছে সেটাকে আমরা ডাকি হচ্ছে স্পেশালি করোটিকা। তাহলে আমরা বলতে পারি যে করোটির মধ্যে করোটিকা থাকে। তাহলে নাম যার ছোট সে কিন্তু আসলে বড়, বা যার নাম বড় সে কিন্তু আসলে ছোট। এখানে ব্যাপারটা কিন্তু উল্টা। সো খেয়াল করে দেখো, করোটিকা নামটা কিন্তু বড়, বাট অ্যাকচুয়ালি সে জিনিসটা ছোট, কারণ সে করোটির একটা অংশ যে শুধুমাত্র মস্তিষ্ককে রক্ষা দেয় বা সুরক্ষা দেয়, তাই না? এরপরে খেয়াল করো যে মুখমণ্ডলীয়, আচ্ছা তাহলে এখানে কয়টা হাড় আছে? 8টা হাড় আছে, মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে কিন্তু এসে আমরা অনেকে ভুল করে ফেলি যে করোটিতে কয়টা আর করোটিকাতে কয়টা। অনেকে প্রশ্ন ভালো না করে পড়ে 29টা জায়গায় 8টা জায়গায় ফেলে, 8টা জায়গায় 29টা জায়গায় ফেলে, কারণ দুইটা ওয়ার্ড কিন্তু খুবই সেম। মনে রাখবা পুরাটা স্কালে হচ্ছে 29, বাট যদি শুধু ক্রেনিয়ামের কথা বলে বা করোটিকার কথা বলে তাহলে সেটা হচ্ছে 8। কেমনে 8 হবে সেটার হিসাবটা আমরা দেখাবো ইনশাল্লাহ, এটা মুখস্থের না। তুমি 29টা যদি ভুলেও যাও আসলে তুমি যোগ করে 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 কিন্তু বের করতে পারবা। বাট আমি বলবো এই লেভেলগুলো আসলে মনে রাখাই ভালো। এই লেভেলে এসে যোগ করে করে মনে রাখা আসলে দরকার নাই। এই লেভেল থেকে আসলে যোগ করে করে মনে রাখা সমস্যা নেই, বাট এই লেভেলগুলো আপাতত একটু মুখস্থ রাখলে হচ্ছে তুমি তাড়াতাড়ি এমসিকিউ অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? মুখস্থ না থাকলে সমস্যা নেই, বের করতে পারবা। আচ্ছা, মুখমণ্ডলীয় অস্থি, এটার পরে কি আসতেছে? ফেসের অস্থি আসতেছে, ফেস তো বাদ দিছি। সো ফেসের অস্থিগুলো 14টা। তারপরে হচ্ছে গলার দিকে আসলে উপরের দিকে একটা হাইওয়েট অস্থি থাকে। তারপর এগুলো তো গেলই, কান বাদ দিছি, কান বাদ পড়ে গেছে, কানের অস্থিগুলো। কানের অস্থি 6টা কীভাবে? 3টা থাকে, দুই পাশে 3টা 6টা। সো একটু পরে আমরা দেখবো, ওকে? আচ্ছা, উপাঙ্গীয়তে আসি। উপাঙ্গীয় হচ্ছে কি যে হাত এবং পা, বাট মনে রাখবা বায়োলজিতে হাত বলতে হাত বুঝায় না। আমরা যে হাত বলতে পুরা এই জিনিসটা বুঝাই, পুরা এই হাতটা বুঝায়, বাট বায়োলজিতে হাত বলতে অনলি এতটুকু অংশ বুঝায়, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। তো এটা থেকে মাথায় রাখলে আসলে সুবিধাটা কি একটু পরে বলবো। একটা কমপ্লেক্স কোয়েশ্চেন করা হয় অনেক সময়, তো এটার উত্তর অনেকে ভুল করো, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি হাত বলতে আসলে হাত না, আমরা যেটাকে বাংলা ভাষায় হাত বুঝি সেটাকে বায়োলজিতে বলতে গেলে বলতে হবে ঊর্ধ্বপদ বা উপরের পা, ঠিক আছে? সো অথবা ঊর্ধ্ববাহু বা শুধু বাহু বলতে পারি, যেহেতু মানুষের ক্ষেত্রে বাহুটা উপরে থাকে তাই ঊর্ধ্ববাহু না বললেও চলে। আর পাটাকে আমরা বলতে পারি নিম্নবাহু বা পদ, ঠিক আছে? বা পদের বাংলা হচ্ছে পা। তাহলে হাতকে বলবো আমরা বাহু, পা নিচেকে মানে নিম্ন পদকে বলবো পা। মানে এটার অনেক নাম আছে, নিম্ন বাহু, নিম্ন পদ, বা যেহেতু মানুষের পাটা নিচে থাকে এই জন্য শুধু পদ বা পা। আর এটা হচ্ছে কি বাহু বা ঊর্ধ্ববাহু বা ঊর্ধ্বপদ, যাই বলি না কেন, ঠিক আছে? সো দুইটা জায়গায় 60টা করে থাকে, এটা মনে রাখা খুব সহজ। এই হাতেও 60টা থাকে, পায়েও 60টা হচ্ছে দিয়ে অস্থি থাকে। এরপরে খেয়াল করো, তাহলে 60-এর সাথে কিন্তু 120 হয়ে গেছে অলরেডি, আর 6টা বোনস হইলে হচ্ছে উপাঙ্গীয় হয়ে যাবে। তো 6টা বোনস কীভাবে মনে রাখবা? শুধুমাত্র হাত পা
মানে হাত পা সহজ করে বলতেছি, বাহু এবং পা কিন্তু শুধুমাত্র উপাঙ্গতে পড়তেছে না, এই যে অক্ষীয়র সাথে যারা জয়েন্ট করাইতেছে, এই অক্ষীয়র সাথে এই যে উপাঙ্গীয়গুলোকে যে জয়েন করাইতেছে, এই জয়েন করানোর জিনিসপাতিগুলো, যেমন এই পা হচ্ছে উপাঙ্গীয়, এই পা হচ্ছে উপাঙ্গীয়, এই যে এটার সাথে জয়েন করাইতেছে যারা, জয়েন করাচ্ছে যারা, তারাও কিন্তু এটার অংশ। তারাও কার অংশ? উপাঙ্গীয়রই অংশ, মনে রাখবা। তাইলে বক্ষ অস্থি চক্র কাকে কানেক্ট করতেছে? তোমার অক্ষীয়র সাথে হাতকে কানেক্ট করতেছে বা বাহুকে কানেক্ট করতেছে, যদি আরও স্পেসিফিক্যালি বলি বাহুকে কানেক্ট করতেছে। তাহলে বক্ষ অস্থি চক্র কিন্তু আসলে এটার অংশ হবে। তারপর পায়ের সাথে যদি অক্ষীয় কঙ্কাল যারা কানেক্ট করতেছে, তাহলে হচ্ছে আগে বলে শ্রোণী অস্থি চক্র। বক্ষ অস্থি চক্রতে 4টা, শ্রোণী অস্থি চক্রতে 2টা। কেমনে হইতেছে আমরা আরেকটু পরে ডিটেলসে না হয় বলবো, তারপরে এখানে বলে যাই না আমরা দেখি। এখানে হচ্ছে কি 2টা জিনিস, একটা হচ্ছে ক্ল্যাভিকল, আরেকটা হচ্ছে কি তোমার স্ক্যাপুলা। এই যে ক্ল্যাভিকল পিছনের দিকে আছে, দেখতে পাইতেছ হয়তো, স্ক্যাপুলা, ক্ল্যাভিকল, এখানে হচ্ছে স্ক্যাপুলা। ঠিক আছে, তোমরা একটু গুগল সার্চ দিয়ে দেখবা ছবিগুলো আরও সুন্দর করে। তো এই এক পাশে একটা কেভিকল, এই একটা পাশে আরেকটা কেভিকল, তাহলে 2টা, স্ক্যাপুলাও 2 পাশে 2টা আছে। সো মোট 4টা বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্রের ইংরেজিটা অবশ্যই মনে রাখতে হবে, পেক্টোরাল গার্ডেল, পেক্টোরাল গার্ডেল। আচ্ছা, শ্রোণী অস্থি চক্রের ইংরেজিটাও মনে রাখতে হবে, পেলভিক গার্ডেল। ওকে, সো পেলভিক গার্ডেলে 2টা কেন? কারণ হচ্ছে 2টা হিপ বোন থাকে, 2টা হিপ বোন, হিপ বোন। আচ্ছা, হিপ বোনের আবার 3টা অংশ আছে, বাট ওইটা আরও পরে, বাট এতটুকু মাথায় রাখো 2টা হিপ বোন থাকে। ওকে, সো 2টা হিপ বোন দিয়ে হচ্ছে একটা শ্রোণী অস্থি চক্র গঠিত, আর ওখানে 4টা অস্থি। তাহলে 4 আর 2 মিলে 6 হইল তো, তাহলে 120-এর সাথে 6 মিলালে 126টা হইল তো। তাহলে আমার কাছে মনে হয় কি 126 মনে রাখাটা সুবিধা। সো তুমি যদি 126 বাদ দিয়ে দাও 206 থেকে, তাহলে সুন্দর মতো 80টা পেয়ে যাচ্ছে অক্ষীয়তে, তাই না? তুমি যেটাই মনে রাখো না কেন, ইটস আপ টু ইউ। সো আশা করি ক্লিয়ার। এখন আসি হচ্ছে যে অক্ষীয় কঙ্কাল 80টা, করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জনে গঠিত। এটা অলরেডি আমি পড়াই ফেলছি, ছবিতে জাস্ট একটু দেখতে পারো জিনিসপত্র, আসলে এছাড়া আর কিছু না। করটি, হ্যাঁ, এখানে করটি নিয়ে এখন ডিসকাস করি। ওকে, এই ডিটেলস আমরা এখন ডিসকাস করি করটি নিয়ে। ওকে, লক্ষ্য করো করটি। সো ইংরেজি কি? স্কাল। স্কালের মধ্যে কয়টা অস্থি আছে বা বোনস আছে? 29টা। মাথায় রাখবা, করটিকা বলি নাই, শুধু করটির কথা বলছি। সো করটিকা এর মধ্যে 4টা অস্থি থাকবে, মুখমণ্ডলে 14টা থাকবে, এবং কর্ণাস্থি 6টা থাকবে, এবং হাইওয়েড 1টা থাকবে। এটাও পড়ে ফেলছি আমরা। এখন দেখো পুরাটা দেখতেছি, এখানে কিন্তু পুরা যে দেখতেছি এটা কিন্তু পুরাটাই স্কাল। ঠিক আছে, এখানে কিন্তু ক্রেনিয়াম দেখতেছি না, ক্রেনিয়াম হচ্ছে জাস্ট উপরের পার্টটা, এতটুকু পার্ট হচ্ছে ক্রেনিয়াম, পুরোটা হচ্ছে কি স্কাল। আচ্ছা, করটিক্যাল অস্থি, ক্রেনিয়াম বলতেছে। করটিক জাস্ট যে অংশটা মস্তিষ্ককে আবৃত করে রাখে, আমি অলরেডি তোমাদেরকে পড়াই ফেলছি এটা। জন্মের সময় করটিক অস্থিগুলো, আচ্ছা এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে কি, মস্তিষ্কের যে অস্থিগুলো কিন্তু মানে একদম বলা যায় না কম্প্যাক্ট না। কম্প্যাক্ট না বলতে হচ্ছে আমি যেটা বুঝে যাচ্ছি এখানে, যে আসলে কমপ্লিটলি একটা অস্থি না। ধরো মাথার মধ্যে একদম কমপ্লিটলি পুরা মাথার মধ্যে একটা অস্থি নাই, অনেকগুলো অস্থি একসাথে জয়েন্ট ফর্মেশন করছে বা অস্থি সন্ধি তৈরি করছে। তো অস্থি সন্ধিগুলো তৈরি করার সময় ঝামেলাটা হয়েছে যেটা, যে অস্থি সন্ধিগুলো কমপ্লিট হয় না যখন সে মাত্র জন্মগ্রহণ করে একটা শিশু। তো জয়েন্টগুলো মাঝখানে কিছু গ্যাপ থাকে। কি বললাম, যে মস্তিষ্কের বা করটিকার যে অস্থিগুলা একে অপরের সাথে যখন সন্ধি গঠন করে বা জয়েন্ট তৈরি করে, তখন তাদের মাঝখানে আসলে কিছু গ্যাপ বা স্পেস থেকে যায় বা কিছু ফাঁকা স্থান থেকে যায়। এই ফাঁকা স্থানগুলোকে আমরা বলি হচ্ছে ফন্টানেল। ওকে, সো এরকম ফন্টানেলে কয়টা আছে? 6টা আছে মস্তিষ্কতে। সো 6টা কীভাবে তুমি কিন্তু নিজে বুঝবা একটু পরে। সামনে আমি বলি তোমাদের মোট মিলে কয়টা ক্রেনিয়ামের বোনস আছে, আমি আগেই বলে দিই। দেখো আমার সাথে পড়ো। সামনে কপাল যে তৈরি করছে, কপাল, এই যে কপালে হাত দিলা না, কপালে যে অস্থিটা আছে সেটা হচ্ছে ফ্রন্টাল বোন।
এইখানে যে হাত দিলা, এ এক হাত, এ এক হাত, দুই দিকে দুইটা প্যারাইটাল বোনস আছে। মানুষের মাথার উপর যখন প্যারা আসে বা প্রবলেম আসে, প্যারা কিন্তু উপর থেকে আসে, মাথার মধ্যে তুমি বোঝা নিয়ে হাঁটতেছো, সো মাথা রাখবা প্যারাটা হচ্ছে কি উপরে, সো প্যারাইটাল বোনস দুইটা আছে। তারপরে কানে যে আমরা শুনবো, কানের ঠিক উপরে এই জায়গায় যে ব্যথা করানোর সময়, সো এই জায়গাটা হচ্ছে টেম্পোরাল বোন, দুই দিকে দুইটা টেম্পোরাল বোন আছে। পিছনের দিকে যে বোনসটা পাচ্ছ সেটা হচ্ছে কি, অক্সিপিটাল বোন। এই বোনসগুলো বাইরে থেকে দেখা যায়, আরও দুটো বোনস আছে যেটা ভিতর থেকে দেখা যায়, সেটা হচ্ছে এক হচ্ছে ইথময়েড, ওকে, একটা হচ্ছে ইথময়েড আর আরেকটা হচ্ছে স্ফেনয়েড, ওকে, ইথময়েড এবং স্ফেনয়েড। সো এই দুটো হচ্ছে ভিতরে থাকে, যেগুলোকে আমরা দেখতে পারি না। বাইরেগুলোতে একদম তোমাদের দেখাইছি, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। অক্সিপিটাল কয়টা? একটাই দেখাইছি, তাই না? সো এটাও একটা দেখাইছি, এটাও একটা দেখাইছি, কিন্তু টেম্পোরাল আর হচ্ছে প্যারাইটাল কিন্তু দুইটা দেখাইছি। আচ্ছা, কয়টা করে দেখাইছি একটু পরে হিসাব দেখানোর সময় মিলবে। আচ্ছা, তো এখন আমি বলছি কেন 6টা ফন্টাইল দিলে তুমি এখন হিসাব পাবা। দেখো সামনের দিকে হচ্ছে ইয়া আছে, এটা একটা সামনের দিকে ফ্রন্টাল, তারপর দুই পাশে দুইটা প্যারাইটাল, তারপর পিছনের দিকে হচ্ছে অক্সিপিটাল। সো খেয়াল করলে দেখবা যে এদিকে একটা গ্যাপ তৈরি হতে পারে, এদিকে একটা গ্যাপ তৈরি হতে পারে, এদিকে একটা 1 2 3 4 5 6। তাহলে দেখছো যে জয়েন্ট তৈরি করার সময় মোট 6টা গ্যাপ তৈরি করা সম্ভব। সো দুই পাশে দুইটা প্যারাইটাল, পিছনে অক্সিপিটাল, সামনে হচ্ছে ফ্রন্টাল। সো খেয়াল করলে বুঝবা যে কীভাবে 6টা গ্যাপ তৈরি হইতেছে। সো 6টা গ্যাপ থেকে যায়, ঠিক আছে, এগুলোকে ফন্টানেল বলি। যদি কখনো ভুলে যাও আসলে হিসাব করে বের করা যায় আসলে, তুমি যদি একটু বেশি বুদ্ধিমান হও আমার মতো, ওকে। নিজের বংশটা নিজে করতেছি। আচ্ছা, কারণ তোমরা তো করতেছো না, তোমরা তো ক্যামেরার ওই পারে এসে আমার প্রশংসা করতে পারবো না, এই জন্য নিজেরটা নিজেই করা লাগতেছে, ওকে। সো 2 বছর বয়সের মধ্যে আসলে সব ফন্টানেলে আসলে জোড়া লেগে যায়। সো এবং যেই সন্ধিটা আসলে এই যে ক্রেনিয়ামের বোনসগুলোর মধ্যে যে সন্ধিটা, সেই সন্ধির একটা স্পেশাল নাম আছে, সেটার নাম হচ্ছে সুচার সন্ধি বা সুচার জয়েন্ট, ঠিক আছে। সুচুর, অনেকে সুচুরি বলে, বোকার মতো অনেকে সুচুরি বলে, আর সুচুরি না, এটা হচ্ছে সুচার জয়েন্ট, ওকে। মনে থাকবে আশা করি তোমাদের। আসো এখন অস্থিগুলোকে আমরা দেখি, একটু চিনি। ফ্রন্টাল অস্থি চিনাইছি তোমাদেরকে কপালে, টেম্পোরাল চিনাইছি এখানে, সরি টেম্পোরাল এখানে, আমি উল্টা করছি, টেম্পোরাল। প্যারাইটাল চিনাইছি উপরে, অক্সিপিটাল চিনাইছি পিছনে। এই দুটা বস্তু ভিতরের দিকে থাকে, তুমি সহজে দেখবা না। তো স্ফেনয়েড এবং ইথময়েড। সো অনেকে প্রথম মনে রাখতে পারে না, তাদেরকে আমি একটা নেমোনিক্স দিতে পারি, বাট মনে রাখবা এই জিনিসগুলো আমি নেমোনিক্স দিয়ে মনে রাখাইতে একদমই অপছন্দ করি। কারণ হচ্ছে যে জিনিস তুমি চোখে দেখতেছো, আমি তোমাকে শিখাইলাম 4টা, বাকি যেটা মনে রাখতে আসলে খুব বেগ পাইতে হয় না, তাই না? একটু মনে রাখলেই হয়, ইথময়েড এবং স্ফেনয়েড। তারপরও কারো যদি মনে রাখতে অসুবিধা হয়, তাদের জন্য নেমোনিক্সটা দিলাম, স্টেপ অফ। সো কীভাবে মনে রাখতে পারি? স্টেপ অফ। সো এসডি হচ্ছে কি তোমার স্ফেনয়েড, টেম্পোরাল, ইথময়েড, প্যারাইটাল, অক্সিপিটাল, ফ্রন্টাল, ওকে। সো এভাবে মনে রাখতে পারো, আমি এমনি মনে রাখতে তোমাদেরকে সাজেশন দিব না। ফ্রন্টাল দেখতে কীরকম? ঝিনুকের খোলসের মতো। এই ঝিনুকের খোলসের মতো না, এই খোলসের মতো না, অনেকটা ঝিনুকের খোলসের মতো। এগুলো মনে রাখবে এমসিকিউর জন্য, কোনটা দেখতে কীরকম। টেম্পোরাল হচ্ছে সংখ্যা কয়টা? 2টা। ফ্রন্টাল সংখ্যা, আচ্ছা এখানে সংখ্যাগুলো আগে হিসাব করি যে কেমনে 8টা হইলো, দেখাই তোমাদেরকে। বোনস আছে কয়টা? 6 ধরনের অস্থি 8টা আছে। প্রশ্ন দুইভাবে হইতে পারে, বি কেয়ারফুল। যদি প্রশ্ন করা হয় এরকম যে করটিকার অস্থি কয় ধরনের আছে, তাহলে উত্তর কিন্তু 6টা। বাট যদি প্রশ্ন করে যে করটিকার অস্থি কয়টা আছে, কয় ধরনের না, কয়টা আছে, তখন কিন্তু উত্তর 8টা, ওকে। ধরন কিন্তু 6টা। ফ্রন্টাল আছে 1টা, টেম্পোরাল আছে 2টা, প্যারাইটাল আছে 2টা। এই 2টা এখানে 2টা করে থাকে, আমি দেখাইছি না, প্যারাইটাল, বারবার উল্টা করতেছি এখন, প্যারাইটাল, টেম্পোরাল। সো এই 2টা খালি 2টা করে থাকে, বাকি সবগুলো হচ্ছে কি 1টা। 1 2 3 4, 4টা সিঙ্গেল পাইলাম, 2 2 4, 8টা,
মিলছে? মিলে গেছে আশা করি। সো এগুলো খুব ভালো করে সংখ্যাগুলো মনে রাখতে হবে। এই চ্যাপ্টারে বোনস কয়টা আছে, কোন অঞ্চলে আছে, এগুলো মুখস্থ রাখাটাই বা বুঝে বুঝে ফাইন্ড আউট করে মুখস্থ করাটাই হচ্ছে তোমার সবচেয়ে মূল কাজ। ওকে, খেয়াল করো, টেম্পোরালে আবার 4টা অংশ আছে: স্কোয়ামাস পার্ট, জাইগোমেটিক পার্ট, মাস্টয়েড পার্ট অ্যান্ড টিম্প্যানিক পার্ট। মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে অসুবিধা নাই, জাস্ট একবার দেখে রাখো। স্কোয়ামাসের বাংলা খোলসাকার করছে, জাইগোমেটিকের বাংলা করছে গম্বুজাকার। ওকে, কারণ এই অস্থিগুলোর মূল নামগুলো কিন্তু আসলে ইংলিশে দেওয়া হয়েছিল, এগুলোর বাংলাতে করে হচ্ছে বিকৃত করে ফেলছে। আসলে ইংলিশ নামটা মনে রাখাটা আসলে বেটার। ওকে, টেম্পোরাল অস্থিতে শ্রবণাঙ্গ, শ্রুতিনালী, ক্যারোটিড নালী, মুখমণ্ডলীয় সায়ন নালী অবস্থান করে। টেম্পোরাল অস্থিতে এই জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। আসলে টেম্পোরালের সাথে আসলে কিন্তু শ্রবণের একটা সম্পর্ক আছে। সো টেম্পোরাল অস্থির মধ্যে কিন্তু আসলে শ্রবণাঙ্গগুলো থাকে। সো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্যারাইটাল। প্যারাইটাল দুইটা আছে, তুমি দেখছো। প্যারাইটাল দেখতে হচ্ছে চারকোনা প্লেটের মতো, ঠিক আছে? চারকোনা প্লেটের মতো হচ্ছে প্যারাইটালটা। কেন চারকোনা প্লেটের মতো? এটা অনেকটা এরকম না, মাথার উপরে আছে দুই দিকে দুইটা, সো একটু এরকম, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে। সো চারকোনা প্লেটের মতো, চারকোনা প্লেটের মতো, ঠিক আছে? তো এগুলোর আরও সুন্দর মতো গুগল করে ছবি তোমরা দেখবা, শুধু প্যারাইটালের ছবি তোমরা গুগল করে দেখবা, তাহলে আরও ভালো মনে থাকবে। আমি যতটুকু পারতেছি তোমাদেরকে ভিজুয়ালাইজ করে দিয়েছি। অক্সিপিটাল। অক্সিপিটালে একটা কথা মনে রাখবা, অক্সিপিটাল যেহেতু পিছনে থাকে, সো পিছন দিয়ে, মাথার পিছন দিয়ে হচ্ছে যে সুন্দর মতো স্পাইনাল কর্ড নিচে নেমে যায়। সো যেই ফোরামেনটা, বড় ফোরামেনটা দিয়ে হচ্ছে স্পাইনাল কর্ডটা নিচে নামে, সো ওই ফোরামেনটার নাম হচ্ছে কি জানো? ফোরামেন অফ ম্যাগনাম বা ফোরামেন ম্যাগনাম, ঠিক আছে? সো এটা বাংলা করছে মহাবিবর, হাস্যকর, যাই হোক। সো ফোরামেন ম্যাগনাম নামক একটা বড় ছিদ্র থাকে। ফোরামেন মানে হচ্ছে, ফোরামেন ম্যাগনাম মানে হচ্ছে বড়। সো বড় ছিদ্র, তো মহাবিবর বলছে জন্য। সো ফোরামেন ম্যাগনাম নামে বড় ছিদ্র থাকে কোথায়? এই অক্সিপিটাল বোনসটার মধ্যেই আসলে এই ছিদ্র থাকে। সো এই ছিদ্র দিয়ে আসলে কি বের হয়? তোমার স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড। এইটার উপরে থাকে হচ্ছে কি মেডুলা অবলাঙ্গাটা, যেই মাত্র এটা পাস করার পর এটার নাম হয়ে যায় আসলে স্পাইনাল কর্ড, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলি কি স্পাইনাল কর্ড এটাতে পাস করতেছে। সো ধরো আমি এখানে দেখাতে পারতেছি না, আরও পিছনের দিকে আছে, এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে হচ্ছে সুন্দর মতো স্পাইনাল কর্ড নেমে যাবে। আর এখানে তো তোমার ব্রেইন আছে, তাই না? ওকে, স্ফেনয়েড। স্ফেনয়েড হচ্ছে কি? স্ফেনয়েড মানে হচ্ছে ফ্যানের কথা মনে রাখবা। স্ফেনয়েড মানে কি? ফ্যানের কথা মনে রাখবা। এর দুই ধরনের ফ্যান থাকে, একটা হচ্ছে বড় ফ্যান আর একটা হচ্ছে ছোটো ফ্যান। স্ফেনয়েডের মধ্যে কি মনে রাখতে বলছি ভাইয়া? ফ্যানের কথা মনে রাখতে বলছি। একটা ছোটো ডানা থাকবে, একটা বড় ডানা থাকবে, ঠিক আছে? যেটাকে আমরা ইংলিশে বলি লেসার উইংস অ্যান্ড গ্রেটার উইংস থাকবে। এবং একটা স্পেশাল প্রসেস থাকবে যেটাকে নাম হচ্ছে টেরিগয়েড প্রসেস। এবং এই টেরিগয়েড প্রসেসের মধ্যে হচ্ছে পিটুইটারি গ্রন্থিটা সুন্দর মতো অবস্থান করে থাকবে। ওকে, সো এইখানে ইম্পর্টেন্ট লাইনগুলো এখানে দেওয়া আছে। সো এইগুলো অনেক ভালো করে মুখস্থ করবা, কিছু করার নেই, বুঝাই দিতেছি, বাকিটা মুখস্থ করার দায়িত্ব তোমার। এরপরে কি? অ্যাথময়েড বা ইথময়েড, যাই বলি না কেন, এখানে নেসাল কঙ্কা থাকে, সুপিরিয়র এবং মিডল। ইনফিরিয়র নেসাল কঙ্কাটা আসলে ইথময়েডে থাকে না। সো এতটুকু জেনে রাখো, সুপিরিয়র এবং মিডল। সুপিরিয়র মানে উপরে, মিডল মানে মাঝখানে, ইনফিরিয়র মানে নিচে। বাট ইনফিরিয়র নেসাল কঙ্কাটা আসলে অ্যাথময়েড অস্থিতে পাবা না, জাস্ট উপরে দুইটাই পাবা, সুপিরিয়র আর মিডলটা পাবা। ওকে, নিয়ে গঠিত। আচ্ছা, এতটুক হইল। ওকে, এখানে কিছু ছবি দেওয়া আছে, তুমি যদি দেখতে চাও। এটা ফ্রন্টাল বোনসের ছবি। তো ফ্রন্টাল বোনসের মধ্যে কিন্তু জাইগোমেটিক প্রসেস আছে, দেখতে পারো কি প্রসেস আছে, এটা এক্সট্রা লেখা। তারপর অরবিটাল প্লেট আছে, ন্যাসাল স্পাইন আছে, মাঝখানে এই যে আমাদের এই যে জায়গায় হচ্ছে মেয়েরা টিপ দেয়, এই জায়গাটাকে বলা হয় গ্ল্যাবেলা, ঠিক আছে? না মনে রাখতে পারো, দরকার নেই জাস্ট দেখাচ্ছি আর কি, ছবি দেওয়া যেহেতু আসছে। আচ্ছা, এতটুকু দেখলে হয়েছে। দেখতে পাইতেছো তুমি চারকোনা প্লেটের মতো হচ্ছে প্যারাইটাল, আর ঝিনুকের মতো হচ্ছে কি তোমার ফ্রন্টাল। ওকে, টেম্পোরালে অনেক পার্ট আছে, এখান থেকে আসলে দেখানোটা কঠিন হয়ে যাবে। এই পার্টটা হচ্ছে কি স্কোয়ামাস পার্ট, এটা হচ্ছে পেট্রোমাস্টয়েড পার্ট। যাই হোক, দেখাইতে গেলে এখন অনেক কমপ্লেক্স হয়ে যাবে, মনে রাখতে পারলে ভালো, না এটা দরকার নেই। দেখো এখানে তোমার ছোট লেসার উইংস আছে, তারপর গ্রেটার উইংস আছে। এটা হচ্ছে লেসার উইংস, গ্রেটার উইংস,
তারপরে এখানে তোমার সেলাটার্সিকা আছে, তারপরে হচ্ছে অনেক ঝামেলা আছে বুঝছো, এগুলো তোমার টেরিগয়েড প্রসেস আছে। তো এটার মাঝখানে হচ্ছে কি হাইপোফাশিয়াল ফসা থাকে, এটার মধ্যে হচ্ছে পিটুইটারি গ্রন্থি থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে ফোরামেন ম্যাগনামটা এটা কোথায়? অক্সিপিটাল অস্থির মধ্যে। ওকে, মুখমণ্ডলীয় অস্থিতে আসো। সো মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে কি তোমার ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাক্সিলা থাকবে, ম্যান্ডিবল থাকবে, জাইগোমেটি থাকবে, নেসাল থাকবে, ল্যাক্রিমাল থাকবে, ইনফেরিয়র নেসাল কঙ্কা থাকবে, ভৌমান থাকবে, প্যারাইটাল থাকবে। ভাই রে ভাই, এতগুলো অস্থির নাম মনে রাখবো কেমনে, তাই না? তোমার প্রশ্ন জাগবে মনের মধ্যে, এতগুলো অস্থির নাম আমি মনে রাখবোটা কেমনে? দেখো, এটা কঠিন না, তোমাকে একটা ছন্দ শিখিয়ে দিই। সো ছন্দটা হচ্ছে এরকম: মামার জানালায় ভোমার পাই। কি বললাম? মামার জানালায় ভোমর পাই। কি বললাম? মামার জানালায় ভোমর পাই। ম্যাক্সিলা, ম্যান্ডিবল, মামার, আচ্ছা রদে কিছু না, রদে কিছু নাই। মামার জানালায় জাইগোমেটিক, না দিয়ে নেসাল কঙ্কা, লা দিয়ে ল্যাক্রিমাল, ভোমার দিয়ে ভোমার, পা দিয়ে হচ্ছে প্যালাটাইন, ই দিয়ে হচ্ছে ইনফিরিয়র নেসাল কঙ্কা, ঠিক আছে। না দিয়েছিল নেসাল অস্থি, ওকে। আর ওখানে ই দিয়ে হচ্ছে ইনফিরিয়র নেসাল কঙ্কা। আমি একটু আগে বলছিলাম যে ইনফিরিয়র নেসাল কঙ্কাটা ইথময়েডে পাবা না, সেটা কোথায় পাবা? সেটা চলে আসে হচ্ছে ফেসিয়াল বোনসের মধ্যে, তাই না? আর দুইটা কঙ্কা কই ছিল? সুপিরিয়র এবং মিডলটা কোথায় ছিল? ইথময়েড বোনের মধ্যে, যেটা হচ্ছে ক্রেনিওয়ের অংশ বা বলা যায় করটিকার অংশ। আচ্ছা, তাহলে কয়টা অস্থি পাইতেছি? মামার 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমি কি কোনো কিছু মিস দিচ্ছি? এখানে 8টা কেন আসতেছে, 9টা কেন দেখাচ্ছে এখানে? হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম এখানে কাউন্টিংয়ে ভুল আছে, 8টাই থাকে, 3, 4, 5 এখানে কাউন্টিং ভুল করে ফেলাইছে। আচ্ছা, তাহলে এখানে শব্দের অস্থি কিন্তু পেয়ে গেছি। তাহলে মনে রাখবা মামার জানালায় ভোমর পাই, এটা দিয়ে কিন্তু মনে রাখা যায় খুব ইজিলি। এখন ঝামেলাটা হচ্ছে কয়টা কতটা করে থাকে, এটা যদি আমি আসলে মুখস্থ রাখতে পারতাম তাহলে কত সুবিধা হতো না? তাহলে আমি সুন্দর মতো 14টা কিন্তু মিলে ফেলতে পারতাম, এবং আমার জানা লাগবে আসলে। তাহলে কেমনে মনে রাখতে পারি? এটার জন্য ভাইয়া যে টেকনিকটা ফলো করে সেটা হচ্ছে কি, দেখো, হয় তুমি কাউন্ট করে নাও জোর কয়টা আছে, না হয় তুমি কাউন্ট করে নাও বিজোড় কয়টা আছে। তাহলে আমি এইটা জিনিস জানি যে প্রায় জিনিসপত্র হচ্ছে জোড়া ফেসিয়ালে, তাই আমি জাস্ট মনে রাখবো বিজোড় কোনটা কোনটা আছে। ম্যান্ডি ভোমার, এই শব্দটা মাথায় রাখবা, ম্যান্ডি ভোমার। এই ম্যান্ডি ভোমার হচ্ছে বিজোড়, বিজোড় মানে হচ্ছে একটা থাকবে, একটা থাকবে, বাদ বাকি সব হচ্ছে জোড়া থাকবে। দুইটা করে। তাহলে এখন হিসাব করা কিন্তু কঠিন না। মোট কয় ধরনের অস্থি আছে? 8 টাইপের। 8 টাইপের মধ্যে 2 টাইপ হচ্ছে একটা একটা করে লেখো, দুইটা একটা করে 2টা লিখলাম। তাহলে বাদ বাকি কয়টা থাকলো? 6টা টাইপ বাকি থাকলো। 6টা টাইপের মধ্যে সবাই কয়টা করে? 2টা করে। তাহলে 6 দুগুণা 12, 2 + 12 = 14টা। তাহলে মিলছে 14টা ফেসিয়াল বোনস চোখের সামনে। খুব সুন্দর করে মিলাই দিছি, নিজে দেখো। ম্যান্ডিবল আর ভোমার এই দুইটাই হচ্ছে শুধুমাত্র একটা করে, বাদ বাকি সব কিন্তু 2টা করে। তাহলে এখন তোমাকে মনে রাখতে খুব বেশি কষ্ট হবে? একদম পানির মতো কিন্তু ইজি করে দিচ্ছি, একদম পানির মতো ইজি করে দিচ্ছি। তাহলে এখন আর তোমার প্রবলেম হবে না। ওকে, এখন আসো ম্যাক্সিলা। ম্যাক্সিলা হচ্ছে কি? উপরের চোয়ালের অস্থি। ম্যান্ডিবল কি? নিচের চোয়ালের অস্থি। এদের মধ্যে কোনটা নরনক্ষম অস্থি? পুরা ফেসের মধ্যে একটাও কোনো নড়তে পারা কোনো অস্থি নেই বা মুভেবল কোনো অস্থি নেই। কোনটা নড়তেছে বেসিক্যালি? উপরের চোয়াল না নিচেরটা? বেসিক্যালি নিচের চোয়ালটা নড়তেছে। সো ম্যান্ডিবল হচ্ছে পুরা ফেসিয়াল বোনসের মধ্যে একমাত্র নরনক্ষম অস্থি, বা বলা যায় পুরা স্কালের মধ্যে একমাত্র নরনক্ষম অস্থি কি? ম্যান্ডিবল। মনে রাখবা। আচ্ছা, এবং মজা ব্যাপার হচ্ছে শুধুমাত্র নরনক্ষম অস্থি না, পুরা করটিকা সবচেয়ে বড় অস্থিও কিন্তু এটা। পুরা করটিকা না, সরি, পুরা করটি বা স্কালের সবচেয়ে বড় অস্থিও কিন্তু এই ম্যান্ডিবল। তাহলে ম্যান্ডিবলের স্পেশালিটি আছে। ম্যান্ডিবলের কি আছে? স্পেশালিটি আছে। স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে পুরা স্কালের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি মুভেবল বোন বা নরনক্ষম অস্থি,
এবং এটা সবচেয়ে বড় অস্থি স্কালের। তাহলে আশা করি দুই একটা এমসিকিউ কিন্তু এখানে অনেকগুলো কাভার হয়ে গেছে। ওকে, আচ্ছা, ম্যাক্সিলার আসলে কিছু পার্ট আছে। ম্যাক্সিলার মধ্যে আমরা 4 ধরনের প্রসেস দেখি। প্রসেস মানে হচ্ছে বর্ধিত অংশ, জাইগোমেটিক, প্যালাটাইন, ফ্রন্টাল, অ্যালভিওলার। মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে বলবো যে চেষ্টা করো, তাও না পারলে দরকার নাই, ঠিক আছে? সচরাচর খুব বেশি আসে না, খুব কঠিন প্রশ্ন করলে এখন তখন দিয়ে দিবে। আচ্ছা, ম্যান্ডিবলটা দেখতে কীরকম এখানে বোঝা যাচ্ছে না সাইড থেকে। ম্যান্ডিবলটা দেখতে একদম এরকম, এরকম মানে কি ইউর মতো, তাই না? একদম ইউ আকৃতির ম্যান্ডিবলটা, এটাও আমরা পেরে যাব এখন। এখন মনে রাখবা ম্যান্ডিবলের 2টা প্রসেস থাকে, একটা হচ্ছে করোনার প্রসেস, একটা হচ্ছে কন্ডালয়েড প্রসেস। মনে রাখতে পারলে ভালো, আমি বলবো এই ক্ষেত্রে এটা মনে রাখার চেষ্টা করো। ম্যাক্সিলারটা আসলে কঠিন, ম্যাক্সিলারটা মনে রাখাটা থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যান্ডিবলটা যদি মনে রাখো তাহলে আসলে বেটার। ম্যান্ডিবলটা মনে রাখা লাগবে। সো 2টা সি, একটা হচ্ছে করোনয়েড আর একটা হচ্ছে কন্ডালয়েড। খুব ভালো করে পড়তে হবে, করোনয়েড কন্ডালয়েড, করোনয়েড কন্ডালয়েড, কয়বার পড়বা মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। করোনয়েড এবং কন্ডালয়েড। সো এখানে আসলে দেখানো যাচ্ছে না, সামনের দিকে যেটা থাকে সেটা হচ্ছে করোনয়েড, পিছনের দিকে হচ্ছে কন্ডালয়েড প্রসেস থাকে। সো তোমরা ম্যান্ডিবলের আরও ছবি দেখে নিবা সামনে পিছন দিকে। এখানে দেখো যে সামনের দিকে একটা প্রসেস থাকে, সেটা হচ্ছে করোনয়েড, আর পিছনের দিকে হচ্ছে কন্ডালয়েড প্রসেস। ওকে, 2টা প্রসেস দেখতে পাচ্ছ উপরের দিকে। আচ্ছা, অন্যগুলো নিয়ে আসলে ব্যাখ্যা তোমাদের পড়ার দরকার নেই, সো এখানে এই জন্য ডিসকাস করিনি। হাইওয়েট, আরেকটা ইউ আকৃতির অস্থি পেয়ে যাচ্ছি আমরা। কেন এটা ইউ আকৃতির? এখানে অলরেডি একটা ছবি আছে, আমি ছবিটাকে আরেকটু এক্সপ্লেন করি। এই হাইওয়ের অস্থিটা দেখতে অনেকটা এরকম। সো হাইওয়ে অস্থিটা কী কী আছে আমাকে বুঝায়। এই যে ধরো এদিকে 2টা শিং দেখতেছো, এই একটা শিং, 2টা শিং, এগুলো হচ্ছে লেসার হর্ন। স্মল বলে না, আমরা আসলে বলি লেসার হর্ন বা লেসার কর্নুয়া ডাকে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে গ্রেটার। সো খেয়াল করো, 2টা লেসার হর্ন, 2টা গ্রেটার হর্ন। হর্ন বলতে পারি অথবা কর্নুয়া বলতে পারি। তাহলে কর্নুয়া কয়টা আছে? 1 জোড়া, 2 জোড়া। সো 2 জোড়া কর্নুয়া আছে। তাহলে একটা হচ্ছে লেসার, 1 জোড়া হচ্ছে লেসার, 1 জোড়া হচ্ছে গ্রেটার। দেহকাণ্ড বা বডি, এই যে মাঝখানে যে পার্টটার থেকে বের হয়েছে এই জিনিসপত্রগুলা, এইটা হচ্ছে বডি বা দেহকাণ্ড। তাহলে হাইওয়েড অস্থির গঠনটা আমরা মোটামুটি বুঝতে পারতেছি। বডি থেকে 2 ধরনের কর্নুয়া বের হয়ে গেছে বা শিং বের হয়ে গেছে। একটা হচ্ছে ছোট, একদল হচ্ছে ছোট, আর একদল হচ্ছে বড়। ওকে, আচ্ছা, এটা কোথায় থাকে যদি বলতে চায়, অনেকে বুঝতে পারে না যে কোথায় থাকে। এখানে যে তোমার ল্যারিংস আছে না, কণ্ঠনালী বলে যেটা, সো ল্যারিংস এবং হচ্ছে নিচের চোয়ালটার মাঝখানে একদম এই জায়গাটার মধ্যে হচ্ছে থাকে তোমার হাইওয়েড। ওকে, সো হাইওয়েড হচ্ছে নিচের চোয়াল এবং ল্যারিংসের মাঝামাঝি থাকে। ওকে, সো আসি হচ্ছে কর্ণাস্থি। সো মানব দেহের সবচেয়ে ছোট অস্থি কোনটা জানো? স্টেপিস, যেটা হচ্ছে একটা কর্ণাস্থি। সো কর্ণাস্থি 3টা, একটা হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। মনে রাখবা কেমনে? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তার মধ্যে স্টেপিসটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট অস্থি। ওকে, ম্যালিয়াস দেখতে কীরকম? হাতুড়ির মতো। ইনকাস দেখতে কীরকম? নেহাইয়ের মতো। স্টেপিস দেখতে কীরকম? ঘোড়ার জিনের পাদানির মতো। সো শুনতে অদ্ভুত লাগলো, ঘোড়ার জিনের পাদানি বলতে কি? ঘোড়ার জিনের পাদানি বলতে হচ্ছে কি, মানে কেমনে বোঝাবো, মানে ঘোড়ার জিন, ঘোড়ার উপরে যে বসতে হয় না, বসার যে জায়গাটা, মানে একটা কাপড়ের মতো একটা জিনিসপত্র দেয়, তোমরা একটু দেখো। সো ওই জিন, পাদানি মানে হচ্ছে পা দানি, মানে পা রাখতে হয়, পা রাখার একটা জায়গা থাকে। সো ওই পা দানির মতো, দেখতে, ঠিক আছে? সো তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা আসলে কেন এটাকে ঘোড়ার জিনের পাদানির মতো বলছে। এই যে স্টেপিসটা দেখছো, এই জায়গাটার মধ্যে পা ঢুকানোর মতো জায়গা আছে না, মানে এই জায়গাটার মধ্যে পা ঢুকায় রাখে। ঘোড়ার জিনের পা দানিটা একদম দেখতে এরকম। সো এইটারও এরকম থাকে। সো এইটার মধ্যে পা ঢুকায় দেয়। আমি আসলে বুঝতে পারতেছি না সেভাবে, কারণ এখানে নাই বিষয়টা। সো প্র্যাকটিক্যালি দেখাতে পারলে ভালো লাগতো। সো ঘোড়ার জিনের পা দানির মতো যে স্টেপিস, এটা কিন্তু সবারই মনে রাখা উচিত। আর অন্যান্যগুলো এমনি মনে থাকবে। মেলেস হচ্ছে হাতুড়ির মতো, তাহলে বাদ বাকি থাকলো কি? নেহায়ের মতো হচ্ছে ইনকাস।
আচ্ছা, এই তিনটা দুই পাশে থাকতেছে, তাহলে 3 দুগুণা 6টা কর্ণাস্থি, বুঝতে পারছো আশা করি। এখন চলে আসছে মেরুদণ্ড নিয়ে কথা বলতে। পুরুষের মেরুদণ্ড গড়ে হচ্ছে 70 সেন্টিমিটারের মতো লম্বা হয়, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 60 সেন্টিমিটারের মতো গড়ে লম্বা হইতে পারে মেরুদণ্ড। মেরুদণ্ড অনেকগুলো ছোট অস্থি নিয়ে গঠিত, সেই অস্থিগুলোকে আমরা ডাকি হচ্ছে এক একটাকে কশেরুকা। কশেরুকা কয়টা আছে? পরিণত দেহে হচ্ছে 26টা, আর বাচ্চা যখন থাকবে তখন তার মধ্যে 33টা। মেরুদণ্ডের কাজ নিয়ে আমরা একটু পড়াশোনা করি। দেখো, দেহকাণ্ড বলতে কোনটা বুঝাইতে? ট্রাঙ্ক বা এই যে মাঝখানের অক্ষীয় কঙ্কাল তন্ত্রকে বুঝাইতেছে। মাথা বাদ দিয়ে যদি বুকের পার্টটা বুঝাই তাহলে সেটা হচ্ছে আমার দেহকাণ্ড। সো দেহকাণ্ডের সুষ্ঠু সঞ্চালনে মজবুত নমনীয় অবলম্বন হিসেবে কাজ করতেছে। সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুমূলকে বেষ্টন করে রাখে। স্নায়ুমূলক মানে হচ্ছে স্নায়ুমূলগুলোকে আসলে বুঝেছে। তো মানে স্পাইনাল নার্ভের যে রুটগুলা, সুষুম্নাকাণ্ড মানে কি? স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডকে তো আমি আগেই বলছি যে মেরুদণ্ডের ভিতর দিয়ে হচ্ছে স্পাইনাল কর্ডটা যায়। তো যার কারণে হচ্ছে কি যে তোমার মেরুদণ্ড কাকে সুরক্ষা দিতেছে? স্পাইনাল কর্ডকে সুরক্ষা দিতেছে। এবং স্পাইনাল কর্ড থেকে যে স্পাইনাল নার্ভগুলো বের হবে, এই স্পাইনাল নার্ভগুলো যে রুটগুলো কিন্তু আসলে এই মেরুদণ্ডের ভিতরেই থাকে। তাই এই জন্য শুধু স্পাইনাল কর্ডের কথা বলবো না, স্পাইনাল কর্ড এবং স্পাইনাল নার্ভ রুটগুলা বা স্নায়ুমূলগুলোকে কিন্তু বেষ্টন করে রাখছে এবং রক্ষা করতেছে। মাথাকে অবলম্বন দেয়। এই যে মাথার উপরে কিন্তু কার সাথে অ্যাটাচড? এই মাথার যে অক্সিপিটাল বোনসের সাথে অ্যাটাচড হচ্ছে আমাদের প্রথম যে কশেরুকাটা অ্যাটলাস, সেটার সাথে কিন্তু অ্যাটাচ আছে। সো এই জন্য মাথাটাকে কিন্তু অবলম্বন দিতেছে, মাথাটাকে আমি নাড়াতে পারতেছি, পিভটের মতো কাজ করতেছে। এই যে মাথাটা নাড়াতে পারতেছি চারদিকে, পিভটের মতো কাজ করতেছে। তারপরে হচ্ছে কি তোমার পশুকা সংযোজনের ক্ষেত্র সৃষ্টি করে। মেরুদণ্ড না থাকলে পশুগুলা পিছনের দিকে এসে কার সাথে সংযোজন করতো? পশুকা বা রিবসগুলো এসে কার সাথে সংযোজন করতো? এই পশুকার সংযোজনের জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিতেছে এবং দেহের অক্ষরূপে কাজ করতেছে, একদম মিড লাইন বরাবর থাকে, এই জন্য দেহের অক্ষরূপে কাজ করতে পারতেছে। দেহের ভঙ্গি দানে এবং চলাফেরা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে। এই যে আমরা যে এরকম সোজা পোস্টারে দাঁড়াতে পারতেছি, মেরুদণ্ডের জন্য তো পারতেছে, তাই না? সোজাসুজি চলাচল করতে পারতেছি। তো খুব ভাইটাল একটা রোল প্লে করতেছে। তারপর কেন্দ্রীয় স্থিতিস্থাপক অক্ষ হিসেবে কাজ করতেছে। আচ্ছা, সবই একই কথা। তো আশা করি বুঝতে পারছো মেরুদণ্ডের কাজগুলো কী কী। তো কয়েকবার রিডিং দিবা, তাহলে হয়ে যাবে। ওকে, সো এখন আসি আমরা হচ্ছে কশেরুকার গঠন নিয়ে আলোচনা করতে। তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে কশেরুকা নিয়ে। তো কশেরুকার গঠন নিয়ে আলোচনা করবো। কশেরুকার ইংরেজিটা একটু জানা দরকার। কশেরুকার ইংরেজিটা হচ্ছে কি? ভার্টিব্রা, আর বহু বচনে হচ্ছে এটাকে ভার্টিব্রি রাখতে পারি আমরা। তো যাই হোক, সো কশেরুকার গঠন আমরা দেখার চেষ্টা করি। এখানে একটা ছবি আমরা দেখতে পাইতেছি। সো তুমি যদি কশেরুকা দেখো, খুব ভালো করে অবজার্ভ করো, তাহলে কশেরুকার দুইটা মেইন পার্ট পাবে। একটা হচ্ছে সামনের দিকের পার্ট, যেটাকে আমরা বলবো হচ্ছে মূল অংশ, বা এটাকে হচ্ছে বলা যায় মূল দেহ বা দেহ বলতে পারি, বা এটাকে বলতে পারি দেহ, বা যেহেতু বডি, ইংরেজিটা বডি হয়, আর যেহেতু ভার্টিব্রাল বডি, সেটাকে ডাকতে পারি আমরা ভার্টিব্রাল বডি। অথবা এটার আরেকটা সুন্দর নাম আছে, যেহেতু এটা বলা যায় কি ভার্টিব্রাল সেন্টারে অবস্থিত, তাই এটাকে বলা হয় সেন্ট্রাম। এটা কি ডাকা হয়? সেন্ট্রাম ডাকা হয়। তাহলে এটার একটা সুন্দর একটা কিউট নাম আছে, সেটা কি? সেন্ট্রাম। মনে থাকবে আশা করি। এই যে সেন্ট্রাম বা বডি পার্টটা বাদ দিয়ে পিছিয়ে যা কিছু আছে সব কিছু হচ্ছে কি? সব কিছু হচ্ছে আর্চ, বা এটাকে নিউরাল আর্চ বলা হয়। কেন নিউরাল আর্চ বলা হয়? তার কারণটা হচ্ছে এই অংশটার মধ্যেই আসলে স্পাইনাল কর্ডটা পাস করে। সো এই জন্য যেহেতু নিউরনের একটা অংশ পাস করে, তাই হচ্ছে নিউরন বা নার্ভাস সিস্টেমের আসলে একটা পার্ট যেহেতু পাস করে, তাই এটাকে আমরা বলতে পারি কি? নিউরাল আর্চ। নিউরাল আর্চের অংশ কি কি? 5টা অংশ আছে। লক্ষ্য করো 5টা অংশ কি কি? ল্যামিনা, পেডিকল, ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস এবং আর্টিকুলার প্রসেস। এখন অনেক সময় প্রশ্ন করা হয় কি কি প্রসেস আছে। নিউরাল আর্চ বা ভার্টিব্রাতে 3 ধরনের প্রসেস থাকে। একসাথে মনে রাখবো আমরা AST। তোমাকে যেই মাত্র প্রশ্ন করবে যে ভার্টিব্রাতে কয় ধরনের প্রসেস আছে, তুমি যদি বলতে পারো 3 ধরনের আছে। কি কি? AST প্রসেস, আর্টিকুলার প্রসেস, স্পাইনাস প্রসেস অ্যান্ড ট্রান্সভার্স প্রসেস, যাতে এটা তুমি বলতে পারো। এখন আসি আমরা এগুলো চিনতে হবে আসলে। আগে খেয়াল করো,
এই যে আর্চের সাথে, আর্চের বাকি পার্টের সাথে যে সংযুক্ত করে দিতেছে বডির মধ্যে, মানে বডির সাথে আর্চের যে সংযোগ রক্ষা করতেছে, এই পিছনের আর্চের সাথে বডির সাথে যে সংযোগ রক্ষা করতেছে, লাগাইতেছে, অ্যাটাচ করতেছে, সে হচ্ছে পেডিকল। লেমিনা কি? লেমিনা জানার আগে আমরা জানবো হচ্ছে এগুলো হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, আর এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। ট্রান্সভার্স প্রসেস এবং স্পাইনাস প্রসেসের মাঝখানে যে অংশটা থাকে সেটা হচ্ছে লেমিনা। তাহলে মনে থাকবে আশা করি, কোনটা পেডিকল, এইটা পেডিকল, এটা হচ্ছে লেমিনা। দুইটা প্রসেসের মাঝখানে আছে, আর পেডিকলটা হচ্ছে বডি এবং ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে আছে। ছবি দেখে বুঝতে পারতেছো। আচ্ছা, তাহলে ল্যামিনা পেডিকল চিনলাম, তিনটা প্রসেস চিনলাম। যদিও আর্টিকুলার প্রসেসটা তোমরা এখনো চিনতে পারো নাই। আর্টিকুলার প্রসেসটা হচ্ছে কি, যে আসলে বডির উপরের দিকে থাকে, তো এখানে আসলে এই জায়গাগুলোর মধ্যে থাকবে, এখানে দেখানো যাচ্ছে না, সো এখানে খুব ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে না এই ছবিতে। সো এখানে উপরে দুইটা আর্টিকুলার প্রসেস থাকবে, নিচে দুইটা আর্টিকুলার প্রসেস থাকবে। সো আর্টিকুলার প্রসেস মোটামুটি চারটা থাকবে, দুইটা সুপিরিয়র, দুইটা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। আর স্পাইনাস প্রসেস হচ্ছে বেসিক্যালি একটাই থাকবে, ট্রান্সভার্স প্রসেস হচ্ছে দুইটা থাকবে একটা কশেরুকার মধ্যে। তাহলে আশা করি ব্যাপার স্যাপার ক্লিয়ার। আর লেমিনা হচ্ছে দুই দিকে দুইটা থাকতেছে, পেডিকলও দুই দিকে দুইটা থাকতেছে। সো অংশগুলা কয়টা কোন দিকে থাকতেছে এটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল আশা করি। আচ্ছা, এখন হচ্ছে কশেরুকার ছিদ্রপথ নিয়ে আলোচনা করি। খেয়াল করো, ভার্টিব্রাতে সুন্দর মতো একটা ফোরামেন দেখতে পেতেছো তুমি, সেন্ট্রাম এবং আর্চের মাঝখানে ফোরামেনটা আছে। এই ফোরামেনটার নাম কি? ফোরামেনটার নাম হচ্ছে, যেহেতু ভার্টিব্রার মধ্যে স্পষ্ট দেখতে পাইতেছো, সো এটার নাম হচ্ছে কি? ভার্টিব্রাল ভার্টিব্রাল ফোরামেন। ওকে, ফোরামেন বানানটা একটু ওকে, ফোরামেন। এখন ভার্টিব্রাল ফোরামেনটা ঝামেলাটা হয় কি, যখন একটার পর একটা ফোরামেন, একটা কশেরুকা, আরেকটা কশেরুকা, আরেকটা কশেরুকা, এরকম একটার পর একটা কশেরুকা লাগতে থাকে, তো অনেকটা চিন্তা করো, মেন্টোস খাইতে যে আগে ছোটোবেলায় যে মেন্টোসের কতগুলো প্যাকেট পাওয়া যেত, মেন্টোস না অ্যাকচুয়ালি ঝাঁঝ জাতীয় কী জানি একটা কতগুলো চকলেটের প্যাকেট পাওয়া যেত, এরকম মাঝখানে একটু গোল ছিদ্র থাকে। সো তুমি যদি সবগুলা ওই মেন্টোস ধরে নিলাম, আমি আসলে ওইটার নাম মনে নাই, সো মেন্টোসের ক্যান্ডিগুলোকে যদি একসাথে রাখতা, মাঝ বরাবর একটা ছিদ্র তৈরি হতো, পুরো একটা নালির মতো তৈরি হতো, তাই না? তাহলে এই একটার পর একটা যখন কশেরুকা আমরা বসাবো, এই ফোরামেনটাই একটা নালি তৈরি করবে। যেহেতু ভার্টিব্রাল ফোরামেন, তাই নালিটা তৈরি করবে, তাই এটার নাম হবে ভার্টিব্রাল নালি বা ক্যানেল। ঠিক আছে? আচ্ছা, আরেক ধরনের নালি তৈরি হবে, ফোরামেন তৈরি হয়, সেটা কেমন হয় সেটা বলি। এই যে নচ থাকে দুইটা, নচ, নচ মানে কি? নচ মানে হচ্ছে গর্ত, নচ মানে হচ্ছে গর্ত। ভার্টিব্রার এই সাইডে উপরের দিকে একটা গর্ত থাকে, আমার নিচের দিকে একটা গর্ত থাকে। দেখা যায় কি, উপরের গর্তের সাথে দুইটা ভার্টিব্রা যখন নিচে একসাথে লাগে, উপরের মানে দুইটা ভার্টিব্রা যখন একসাথে লাগে, তখন নিচের দিকে যে ইনফিরিয়র ভার্টিব্রাল নচ আছে, সেটা নিচের ভার্টিব্রার সুপিরিয়র ভার্টিব্রাল নচের সাথে অ্যাড হয়ে সুন্দর মতে এইটা এবং এইটা অ্যাড হয়ে আরেকটা ফোরামেন তৈরি করে ফেলে এক ভার্টিব্রার দুই পাশে। যেহেতু ফোরামেনগুলা দুইটা ভার্টিব্রার মাঝখানে অবস্থান করতেছে, উপরে এবং নিচের ভার্টিব্রার মাঝখানে অবস্থান করতেছে, তাই এটাকে আমরা ডাকি হচ্ছে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন, ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। এখন ইন্টার ভার্টিব্রাল ফোরামেনটা কেন তৈরি হয়েছে? বেসিক্যালি ভার্টিব্রাল নচ থেকে সুপিরিয়র ইনফিরিয়রের সাথে অ্যাড হয়ে, উপরেরটা ইনফিরিয়র, নিচেরটা সুপিরিয়রের সাথে অ্যাড হয়ে ভার্টিব্রাল নচ থেকে ইন্টারভার্টিব্রাল ফোরামেন তৈরি হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে এখানে না, প্রশ্নটা যে হচ্ছে কি, আলটিমেটলি যে দুইটা জিনিস তৈরি হইলো, এক হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল,
আরেকটা হচ্ছে ইন্টারভার্টিবাল ফোরামেন। যে দুটো জিনিস তৈরি হইলো সেই দুটো জিনিসটা কি পাস করে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে এটা বেশি খুব আসবে, যে ভার্টিবাল ক্যানেল দিয়ে কী পাস করে। সুস্থ মাথায় চিন্তা করো, এই ফোরামেনটা দিয়েছে কিসের জন্য আল্লাহ তাআলা? শূন্য মাথায় স্পাইনাল কোড পাস করার জন্য। এত বড় ফোরামেনটা এমনি এমনি দেয় নাই, যেহেতু বড় ফোরামেন এটাতে কী পাস করবে, স্পাইনাল কোড পাস করবে। তো স্পাইনাল কোড শুধুমাত্র এটা বললে কিন্তু হয়ে যাবে না, বলতে হবে স্পাইনাল কোড উইথ মেনিনজেস। আমাদের ব্রেইনের আবরণ যেমনি মেনিনজেস, ঠিক তেমনি স্পাইনাল কোডের আবরণও কিন্তু মেনিনজেস। এটা মনে রাখতে হবে যদি আগে থেকে না জেনে রাখো। স্পাইনাল কোডের আবরণে কিন্তু মেনিনজেস, তাহলে স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস এবং কিছু ব্লাড ভেসেলসও যাবে, স্বাভাবিক। কিন্তু কোনো নার্ভ পাস করবে এটা কিন্তু বলা যাবে না। ব্লাড ভেসেলস জিনিসটা কমন, যে কোনো জায়গায় ঢুকাই দিতে পারবো। তাহলে কি ভার্টিবাল ক্যানেল দিয়ে কি যাবে, তোমার ঝিল্লি বা মেনিনজেস সহ সুষুম্নাকাণ্ড যাবে, যেটা বললাম স্পাইনাল কর্ড উইথ মেনিনজেস, এবং কিছু রক্তনালী বা ব্লাড ভেসেলস যাবে। ইন্টারভার্টিবাল ফোরামেন দিয়ে কী যাবে সেটা গুরুত্বপূর্ণ, যেহেতু দুই পাশ দিয়ে কী বের হতে পারে, স্পাইনাল কর্ড থেকে কী বের হতে পারে, স্পাইনাল নার্ভ বের হতে পারে, তাহলে সুষুম্না স্নায়ু বের হতে পারে। তাহলে বলবো সুষুম্না স্নায়ু এবং কিছু রক্তনালিকা, তাই না? সুষুম্না স্নায়ু এবং রক্তনালী কমন, রক্তনালী জিনিসটা কি কমন, যে কোনো জায়গায় ঢুকাইতে পারবো। তাহলে ক্লিয়ার তো? এই দুই জিনিস আমরা এমসিকিউ তো অনেক বেশি আসে, এবং ম্যাক্সিমাম পোলাপাইন যারা প্রথম পড়ে তারা সুন্দর মতো উত্তর দিয়ে ভুল করে আসে, কারণ বুঝেই না যে আসলে ইন্টারভার্টিবাল ফোরামেন কোনটা, আর ভার্টিবাল ফোরামেন কোনটা, আর ভার্টিবাল ক্যানেল কোনটা। এগুলো কিন্তু আলাদা, তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু যদি বুঝতে সমস্যা হয় তুমি আবার একটু দেখে নাও পার্টটা, ইনশাল্লাহ বুঝে যাবে। আমি কোনো কঠিন করে কোনো কথা বলি নাই, সব কিছু বুঝের মধ্যে আসবে এমন করে কথা বলছি। ওকে ওকে, এখন আসো কশেরুকা প্রকারভেদ নিয়ে কথা বলি। তো মেরুদণ্ড আসলে অনেকগুলা অংশ আছে, বলা যায় যে অনেকগুলা অঞ্চল আছে। মাথার দিকের অঞ্চলটাকে আমরা ডাকি সার্ভাইকেল, এরপর বক্ষের দিকের অঞ্চলটাকে আমরা ডাকি থোরাসিক, এরপর লাম্বার শ্রোণীদেশীয় জায়গাটাকে আমরা বলি লাম্বার, এরও নিচে হচ্ছে স্যাক্রাম এবং কক্কিক্স। তো এতগুলো অঞ্চল আমরা ভাগ করতে পারি। পুরো মেরুদণ্ডটাকে আমরা এরকম 5টা অঞ্চলে ভাগ করতে পারি। সো এই জন্য আমরা 5টা অঞ্চলের মোট কশেরুকা দেখতে পারি। সো আমাদের যে 33টা কশেরুকা বলছে, এগুলো দেহের বিভিন্ন অঞ্চলে অবস্থান করে, এটার কারণে আমরা এদেরকে 5টা ভাগে ভাগ করতে পারি কশেরুকাগুলোকে। কয় ভাগে? 5 ভাগে। সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এবং ককিজিয়াল, মনে রাখবা। তো এটা আসলে অনেক সময় যারা মনে রাখতে পারে না, আমি ইন্টার লাইফে এভাবে মনে রাখতাম, বাট এখন আর এভাবে মনে রাখা লাগে না। মনে রাখতে পারো সাথোলা স্যাক, আমি এমনি মনে রাখতাম সাথোলা স্যাক। ওকে, সাথোলা সেক, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এন্ড কক্কিক্স। ওকে, তো এখন সার্ভাইকাল কয়টা? সার্ভাইকাল হচ্ছে 7টা, থোরাসিক কয়টা? 12টা, লাম্বার কয়টা? 5টা, স্যাক্রাল কয়টা? 5টা, কক্কিজিয়াল কয়টা? 4টা। 5 5 4, মনে রাখবা। এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে, সেটা হচ্ছে কি, যদি তোমাকে প্রশ্ন করা হয় স্যাক্রাম কয়টা, এটার উত্তর কিন্তু 5টা না। স্যাক্রাম যদি বলে এটার উত্তর হচ্ছে 1, আর যদি বলে কক্কিক্স কয়টা, তাহলে এটার উত্তর কিন্তু 4 না, এটার উত্তর হবে 1। কেন? আসি এখন ব্যাখ্যায়। যখন বাচ্চা থাকে তখন তো স্যাক্রাল, ছোট ছোট অস্থিগুলাকে ডাকি হচ্ছে স্যাক্রাল। এরকম 5টা স্যাক্রাল মিলে একটা বড় ফিউজ হয়ে বড় একটা স্যাক্রাম তৈরি করে। ঠিক তেমনি 4টা ছোট ছোট কক্কিজিয়াল কশেরুকা মিলে একটা বড় কক্কিক্স তৈরি করে। তাহলে মনে রাখবা, তোমাকে প্রশ্ন কি করতেছে খুব ভালো করে লক্ষ্য করবা। যদি স্যাক্রাল কক্কিজিয়াল বলে তাহলে বুঝবা যে এগুলো ছোট ছোট অস্থিগুলোকে বুঝাইছে, যেটা হচ্ছে স্যাক্রাল 5টা, কক্কিজিয়াল 4টা। বাট যদি বলা হয় স্যাক্রাম নাই, তাহলে এটা হচ্ছে বড়টা, তাহলে বড়টা একটা, কক্কিক্স লাস্টে নাই, তাহলে এটা বড়টা, তাহলে একটা। তাহলে খুব সাবধান, তোমাকে প্রশ্ন কি করছে এটা মনে হয় বইয়ে ছোট স্লাইটলি মিস্টেক আছে, সো এটা ঠিক করে রাখবা, ঠিক করে জানবা। ওকে, খেয়াল করো। তাইলে আমরা মোটামুটি বুঝতে পারছি 7টা, 12টা, 5টা 5টা, 4টা, সো এভাবে আসলে 33টা। বাট
পরিণত বয়সকে গিয়ে এই 5টা একটা হয়ে যায়, এই 4টা একটা হয়ে যায়। তাহলে এখন হিসাব করো, এগুলো হচ্ছে কি 24টার মতো, 24 + 1 2 26, হিসাব করলে বুঝবা কেমনে 24, 7 5 12, 12 12 24, হিসাব কিন্তু সহজ। আচ্ছা, পরিণত মানুষের 5টা শ্রোণীদেশীয় স্যাক্রাল কোষের একত্রে হয়ে একটা স্যাক্রাম তৈরি করে, এবং যে কথাটা আমি তোমাদের বলছি সেটাই। আচ্ছা, এই জন্য পরিণত বয়সের সংখ্যা হয়ে দাঁড়া 26টা। এই যে জিনিসটা আমি তোমাকে হিসাবটা বুঝাইছি, এক্স্যাক্টলি এই হিসাবটা কথা লাস্টে আমরা উল্লেখ করছি আবার। ওকে, আচ্ছা, এখন আসি সার্ভাইকাল কোষের নিয়ে কথা বলতে। আচ্ছা, তো সার্ভাইকাল কোষের নিয়ে কথা বলতে গেলে আমার একটা কথা আগেই বলতে হবে যে সার্ভাইকাল কোষগুলোর মধ্যে 2টা ভাগে ভাগ করতে পারি আমরা এগুলোকে। এক হচ্ছে টিপিক্যাল, আরেকটা হচ্ছে অ্যাটিপিক্যাল। অ্যাটিপিক্যাল মানে হচ্ছে, বা টিপিক্যাল মানে কি, আসলে অ্যাটিপিক্যাল মানে কি সেটাকে বুঝতে হবে। টিপিক্যাল মানে হচ্ছে এগুলো নর্মাল, সবগুলার ফিচার বা সবগুলার ক্যারেক্টারিস্টিক্স বা সবগুলো বৈশিষ্ট্য প্রায় একই ধরনের, তাদেরকে আমরা একটা কমন বৈশিষ্ট্যের মধ্যে ফেলতে পারি। বাট অ্যাটিপিক্যাল হচ্ছে যারা হচ্ছে নিয়ম মানে না, যারা হচ্ছে একটু অন্যরকম অন্যদের থেকে, অর্থাৎ অন্যান্য সার্ভাইকাল কোষগুলো থেকে এগুলো একটু অন্যরকম, তাই তাদেরকে আমরা ডাকি হচ্ছে অ্যাটিপিক্যাল। সো টিপিক্যালগুলো তো আসলে টিপিক্যাল বৈশিষ্ট্য পাবো, নর্মাল বৈশিষ্ট্য পাবো। আদর্শ সার্ভাইকাল কোষের বৈশিষ্ট্য বলতে আমরা আসলে টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রার কথাই আমরা বুঝাবো। সো অ্যাটিপিক্যাল কোনটা কোনটা, যদি অ্যাটিপিক্যাল বলতে হয় 3টা হচ্ছে অ্যাটিপিক্যাল, C1 C2 এবং C7, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর এবং 7 নম্বর সার্ভাইকাল কোষের হচ্ছে একটু ব্যতিক্রম। সো 1 নম্বরটার নাম হচ্ছে কি মনে রাখবা, অ্যাটলাস। C1 কে ডাকা হয় অ্যাটলাস, অ্যাটিপিক্যালগুলোর নাম আছে। C2 কে বলা হয় অ্যাক্সিস, এবং C7 কে ডাকা হয় ভার্টিব্রা প্রমিনেন্স। সো অ্যাটিপিক্যাল সার্ভাইকাল কোষেরুকা বা সার্ভাইকাল ভার্টিব্রাগুলার স্পেসিফিক নাম আছে, নামগুলো মুখস্থ করতে হবে। C1 অ্যাটলাস, C2 অ্যাক্সিস, C7 ভার্টিব্রা প্রমিনেন্স। এখন ঝামেলাটা হচ্ছে কি, আমি ছোটবেলায় খুবই ভুল করতাম যে আসলে অ্যাটলাসটা 1 নম্বর না অ্যাক্সিসটা 1 নম্বর, খুবই প্যাচ লেগে যেত। তো আমি যেটা মনে রাখতাম যে যদিও নামের মধ্যে লাস্ট আছে বা লাস্ট আছে, মানে সে লাস্টে থাকার কথা, বাট সে হচ্ছে ফার্স্ট। সো অ্যাট লাস্ট অ্যাকচুয়ালি ফার্স্টে থাকে। সো অ্যাট লাস্ট নাম হচ্ছে অ্যাটলাস, বাট আমি ইচ্ছা করে এটাকে জোর করে অ্যাট লাস্ট বানাইতাম যাতে নামের একদম বিপরীত যাতে হয়। সো এটা আমার মনে রাখার সুবিধা রাখতো আর কি, ঠিক আছে? তোমরা যেভাবে মনে রাখতে পারো, ইটস আপ টু ইউ। ওকে, এখন এগুলোর বৈশিষ্ট্য আসলে যেহেতু অন্যরকম, এগুলো আগে পড়লে মাথায় ধরবে না, ক্যাচ করবে না। আমরা আসলে একটু টিপিক্যালটা পড়ে আসি বা আদর্শটা পড়ে আসি, তারপরে অনাদর্শগুলো নিয়ে আসলে কথা বলা যাবে আসলে, তাই না? ফুরায় যাচ্ছে না আমরা আলোচনা। দেখো, আদর্শ সার্ভাইকাল কোষেরুকা নিয়ে কথা বলি। মনে রাখবা, সার্ভাইকাল কোষেরুকার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে ফোরামেন ম্যাগনামটা হচ্ছে অনেক বড় ছিদ্র, ওই ছিদ্র দিয়ে কি যাবে, স্পাইনাল কর্ড যাইতেছে, তাই না? তো স্পাইনাল কর্ডের জন্য স্পাইনাল কর্ডে মনে রাখবা উপরের পার্টটা একটু মোটা হয়, স্পাইনাল পার্টের উপরের পার্টটা একটু মোটা হয়, তারপর আস্তে আস্তে এটা চিকন হতে থাকে। সো উপরের পার্টটা যেহেতু মোটা হয়, ওই অঞ্চলেই কিন্তু সার্ভাইকাল কোষেরুকাগুলো থাকে, যার কারণে ভার্টিব্রাল যে ফোরামেনটা, তাই না, আমরা দেখছি একটু আগে, ওই ভার্টিব্রাল ফোরামেনটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় হওয়া লাগে। কি বললাম? যথেষ্ট পরিমাণ বড় হওয়া লাগে। সো ভার্টিব্রাল ফোরামেনগুলো হচ্ছে অনেক বড় হইতে হবে। আচ্ছা, ঝামেলাটা কোন জায়গায়? ঝামেলাটা হচ্ছে কি, ভার্টিব্রাল ফোরামেন যদি বড় হইতে হয়, তখন অটোমেটিক একটা সামনে যে ছোট একটা পার্ট আছে, এটা পার্টটা ছোট হয়ে যায়। সেন্ট্রাম নায়ের সমান হয়ে যাওয়া শুরু করে, অর্থাৎ সেন্ট্রামটা খুব আকারে ছোট হয়, ইভেন সব কিছুই ছোট হয়। তাহলে যেই জিনিসটা সবচেয়ে বড় থাকতে হয় সেটা কি? ভার্টিব্রাল ফোরামেনটা। সো এখান থেকে যে জিনিসটা শিক্ষা পাইলাম, সার্ভাইকাল কোষেরুকার আর যাই কিছু থাকুক না কেন, তার একটা জিনিস বড় থাকা লাগবে, ভার্টিব্রাল ফোরামেন তার সবচেয়ে বড় থাকা লাগবে। এটা তার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রায়োরিটি। বাদ বাকি সব কিছু ছোট হইলেও সমস্যা নাই, বাকি সব ছোট হইলেও সমস্যা নাই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমরা মাথায় রাখতে হবে যে ঠিক আছে ছোট হলে সমস্যা নেই, বাট সার্ভাইকাল কোষেরুকার যে মানে বলা যায় কি স্পাইনাস প্রসেস যখন থাকে, স্পাইনাস প্রসেসগুলো একটু দ্বিখণ্ডিত হয়। আমরা তো পিছনের দিকে স্পাইনাস প্রসেস দেখছি, এটা দ্বিখণ্ডিত না, বাট দ্বিখণ্ডিত হইলে কীরকম হয়, এরকম হয়। স্পাইনাস প্রসেসটা দুইটা খণ্ড হয়ে যায়। সো স্পাইনাস প্রসেসটা যখন থাকবে
সেই ক্ষেত্রে দ্বিখণ্ডিত। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখি আসলে আমরা এখন এখানে কথা বলতে সুবিধা পাবো। দেখো সেন্ট্রাম অপেক্ষাকৃত ছোট, কেন? আমি আগেই বলছি ভার্টিব্রাল ফোরামেনটা বড় হবে, যার কারণে সামনে যে সেন্ট্রাম পার্টটা এটা অটোমেটিক ছোট, তাই না? আচ্ছা, ভার্টিব্রাল ফোরামেন বড় হবে, খুব গুরুত্বপূর্ণ। সো বড় ফোরামেনটা কীরকম হবে দেখতে? অনেকটা এত বড় হইতেছে না? সো ত্রিকোণাকার। মিল পাইতেছো তো? মিল পাইতেছো আশা করি। এখন যখন স্পাইনাস প্রসেস থাকবে, দ্বিতীয় থেকে ষষ্ঠর মধ্যে স্পাইনাস প্রসেস থাকে, এবং সেই ক্ষেত্রে স্পাইনাস প্রসেসের প্রান্তটা হয় কি? দ্বিখণ্ডিত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। সার্ভাইকাল কশেরুকা যদি তোমার হাত দিয়ে ধরে বুঝতে হয়, আমাদের মেডিকেলে তোমার মানে 5 ধরনের কশেরুকা সামনে দেওয়া থাকে টেবিলে, তখন ম্যাডাম হচ্ছে চুজ করতে বলে যে তুমি সার্ভাইকাল কশেরুকার হাত দিয়ে তুলো বা এই কশেরুকাতে তুলো। সো তোমাকে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে, তাই না? হুট করেই যদি তোমাকে এক টানে চিনতে হয় যে সার্ভাইকাল কশেরুকা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত, দেখেই তুমি টান মারবা এটা হচ্ছে কি? সার্ভাইকাল কশেরুকা। ঠিক আছে, সার্ভাইকাল কশেরুকা, স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তুমি হাতে নিলেই দেখবা এই যে স্পাইনাস প্রসেসটার প্রান্তটা কি এরকম দ্বিখণ্ডিত, নাম দিয়ে তুলে ফেলবা। ঠিক আছে, আচ্ছা ট্রান্সভার্স প্রসেস খাটো, আমি আগেই বলছি সব কিছুই ছোটো হবে, বড়টা হবে শুধুমাত্র ভার্টিব্রাল ফোরামেন। আচ্ছা, ট্রান্সভার্স ফোরামেন যুক্ত, আসলে ট্রান্সভার্স প্রসেসের মধ্যে মানে ট্রান্সভার্স প্রসেসগুলো এখানে দেখানো যাচ্ছে না, এখানে এখানে একটু দেখানোর কথা ছিল, তো না সরি দেখাইছে, আমি আসলে উল্টা বুঝতেছিলাম, সরি। আচ্ছা খেয়াল করো, এই যে এই দিকে হচ্ছে ট্রান্সভার্স প্রসেসটা, ওকে? এই দেখছো ট্রান্সভার্স প্রসেসের মধ্যে কিন্তু একটা ছোট ছোট ছিদ্র আছে, এইটাকে বলা হয় ফোরামেন ট্রান্সভার্সেরিয়াম, ফোরামেন ট্রান্সভার্সেরিয়াম বা ট্রান্সভার্স ফোরামেন। সো ট্রান্সভার্স ফোরামেন থাকে বা ফোরামেন ট্রান্সভার্সেরিয়াম, সো যেটাই বলো না কেন একই কথা। সো এটাও কিন্তু একটা ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যেটা অনলি সার্ভাইকাল ভার্টিব্রাগুলোর মধ্যে পাওয়া যায়, অন্য কোনো ভার্টিব্রাতে এসব জিনিসপাতি পাবাই না। সো 1 নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা, 2 নম্বর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা, আর এগুলো হচ্ছে কমন, যেগুলো লজিক্যাল বৈশিষ্ট্য। ভার্টিব্রাল ফোরামেনটা বড় হইতে হবে, কারণ স্পাইনাস প্রসেস এটা ভিতরে যাবে, যার কারণে সামনে সেন্ট্রাম ছোটো হবে, ট্রান্সভার্স প্রসেস ছোটো হবে, দেখতে পাচ্ছ ট্রান্সভার্স প্রসেস ছোটো, সো ইভেন স্পাইনাস প্রসেসও ছোটো, আসলে খুব বেশি বড় না, কিন্তু সবই ছোটো। তারপর হচ্ছে কি তোমার খুব গুরুত্বপূর্ণভাবে স্পাইনাস প্রসেসের প্রান্ত হচ্ছে দ্বিখণ্ডিত, এবং ট্রান্সভার্স প্রসেসের মধ্যে একটা ফোরামেন থাকে যেটাকে বলা হয় ফোরামেন ট্রান্সভার্সেরিয়াম অথবা ট্রান্সভার্স ফোরামেন। সো মোটামুটি মনে হয় এইগুলোই, আর বড় যে ফোরামেনটা ওটা হচ্ছে ত্রিকোণাকার হবে। সো আশা করি সবই কিন্তু বলে ফেলছি, তাই না? সবই বলে ফেলছি। অলরাইট, সো আমরা যাব সার্ভাইকাল কশেরুকার যেগুলো অ্যাটিপিক্যাল সেগুলো বৈশিষ্ট্য দেখবো, বাট তার আগে আসলে অন্যগুলো আসলে নর্মালগুলো দেখে নিই, অ্যাবনর্মালটা সবার শেষে দেখবো, ওকে? আচ্ছা, থোরাসিক, থোরাসিকরে আসলে বলা হয় কি, মনে রাখবা কোনো একটা কশেরুকা যদি বলতে হয়, কশেরুকাগুলো নিয়ে কথা বলতে হয়, সবচেয়ে আদর্শ কশেরুকা হচ্ছে থোরাসিক কশেরুকা, সোজা কথা। থোরাসিক কশেরুকা হচ্ছে মানদণ্ড, মানে আইডিয়াল বা আদর্শের মানদণ্ড হচ্ছে এই থোরাসিক কশেরুকাগুলো। সো সেটার বৈশিষ্ট্য নিয়ে আমরা পড়া শুরু করি। সেন্ট্রাম হচ্ছে মাঝারি ধরনের, খুব বড়ও না খুব ছোটও না, একদম সুন্দর ব্যালেন্সড, এবং এটা হচ্ছে হৃৎপিণ্ড আকার, দেখতেই পাইতো একটু হার্ট শেপড, একটু হার্ট শেপড, ঠিক আছে, হার্ট শেপড। সো আমরা তো লাভ আঁকি না, লাভের মতো কিন্তু এরকম হার্ট শেপড সেন্ট্রামটা। তারপরে ভার্টিব্রাল ফোরামেন হচ্ছে মিডিয়াম, আসলে খুব ছোট না, ছোট বলছে ঠিক আছে, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় না, আসলে ছোট বলতে অত ছোটও না, মিডিয়াম মাঝারি আর গোলাকার। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেন্ট্রামটা হার্ট আকৃতির হইলেও ফোরামেনটা কিন্তু গোলাকার। আচ্ছা, আর ওইখানে ছিল ত্রিকোণাকার, বড় জিনিস ত্রিকোণাকার হইতে হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কোস্টাল ফ্যাসেট, এটা এটার প্রধান বৈশিষ্ট্য। মনে রাখবা যে আমরা যদি থোরাসিক কশেরুকা চিন্তা হয়, হাত দিয়ে তুলতে হয়, তাহলে 1 নম্বরে দেখতে হবে কি, যে ট্রান্সভার্স প্রসেসের মধ্যে, ট্রান্সভার্স প্রসেসের মধ্যে না সরি টু সে, এই যে বডিতে কোস্টাল ফ্যাসেট আছে কিনা, এইদিকে একটা ফ্যাসেট থাকে, এইদিকে ফ্যাসেট থাকে, উপরে নিচে মোট 4টা ফ্যাসেট থাকে। সো এই কোস্টাল ফ্যাসেট, এই কোস্টাল ফ্যাসেট এসে কে লাগে জানো? ওই যে রিপস সামনে থেকে এসে পিছনের দিকে যে লাগতেছে, সো এই রিপসগুলো এসে কিন্তু এদিকে লাগে, বডির সাথে লাগে। সো লাগার জন্য হচ্ছে এখানে কোস্টাল ফ্যাসেট থাকে। সো একমাত্র রিপসগুলোই তো আসলে
থোরাসিক কশেরুকার মধ্যে থাকা স্বাভাবিক, তাই না? কারণ থোরাসিক কশেরুকার মধ্যে আসলে রিবস লাগবে, অন্যগুলোর মধ্যে তো আর আসলে রিবস লাগবে না, অন্যান্য অঞ্চলেরগুলোর মধ্যে কশেরুকার মধ্যে। তাই এই জন্য একমাত্র থোরাসিক অঞ্চলের কশেরুকাগুলোর মধ্যে, থোরাসিক কশেরুকাগুলোর মধ্যে কোস্টাল ফেসেট পাবো। এটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা পাইলে তুমি মনে করবা কি এটা থোরাসিক কশেরুকা, না পাইলে মনে করবা না স্পাইনাস প্রসেস যথেষ্ট পরিমাণ লম্বা এবং সরু। তাই এখানে মাথার মধ্যে রাখবা মেইন পয়েন্ট হচ্ছে 1 নম্বরে, যেহেতু এটা মাঝখানে থোরাসিক অঞ্চলে থাকতেছে, তাই এটা কি, এটা হচ্ছে তোমার হার্ট শেপড সেন্ট্রামটা, বাট ভার্টিব্রাল ফোরামেনটা গোলাকার। থোরাসিকের মধ্যে তো হার্ট থাকে না, সো এই জন্য সেন্ট্রাম হার্ট শেপ আর কি। আর আরেকটা জিনিস মনে রাখবা যে লজিক দিয়ে মনে রাখার জন্য বলতেছি, এগুলো যে কারণ তা না। তারপরে হচ্ছে কি খেয়াল করো যে সেন্ট্রাম বললাম, ভার্টিব্রাল ফোরামেন কেমন বললাম, গোলাকার এবং মোটামুটি ছোট, মানে খুব মাঝারি বলা যায়, মানে একেবারে ছোট না আসলে। তারপরে বলা যায় হচ্ছে যে মেইন বৈশিষ্ট্য, এটা কেন থোরাসিক, কারণ কোস্টাল ফেসেট, নাইলে রিবসগুলো আসে কোথায় লাগবে, তাই না? মনে রাখবা কোস্ট শব্দের অর্থ হচ্ছে রিবস, সো সেখান থেকে কোস্টাল ফেসেট আসছে। সো কোস্টাল ফেসেট থাকবে অবশ্যই দেহের মধ্যে, দুই পাশে 4টা থাকবে, উপর নিচ উপর নিচ। তারপরে হচ্ছে কি আর কি মোটামুটি বৈশিষ্ট্য। আর স্পাইনাস প্রসেস কীরকম যদি বলতে হয়, যথেষ্ট লম্বা, খুব বেশি লম্বা বলবো না, বাট যথেষ্ট পরিমাণ লম্বা আছে, সব ব্যালেন্সড আর কি বৈশিষ্ট্যগুলো। দ্যাটস ইট। আচ্ছা, এখন আসি লাম্বার কশেরুকা। মনে রাখবা লাম্বার মানে হচ্ছে সব কিছু তার লম্বা, অল লম্বা। লম্বা মানে হচ্ছে কি লাম্বা, লাম্বা মানে হচ্ছে কি তার সব কিছুই বেশি বেশি। বাট সব লম্বা হইলেও আসলে যে জিনিসটা আসলে লম্বা হওয়াটা আমরা এক্সপেক্ট করতেছিলাম, সেই জিনিসটা আসলে বলা যায় কি অতটুকু লম্বা না। যেমন স্পাইনাস প্রসেসটা একটু খাটো আসলে, মানে ছবিতে আসলে খুব বড় মনে হইতেছে, বাট আসলে ইটস নট লাইক দ্যাট। মানে স্পাইনাস প্রসেসটা আসলে অত লম্বা না, রেদার আসলে থোরাসিকের থেকেও খাটো। ছবি দেখে মনে হইতে পারে আসলে অনেক লম্বা, বাট নাও, নট দ্য থিং। সো এটা মাথায় রাখবা। কিন্তু এই স্পাইনাস প্রসেসটা লম্বা না ঠিক আছে, কিন্তু সে ব্যাপক পরিমাণ মোটা, মানে খাইয়ে একদম মোটা হয়ে গেছে, সোজা কথা। সো স্পাইনাস প্রসেসটা এত মোটা, মানে এতটুকু হয়, এরকম হয়, এবং এটা হরিজন্টাল হয়, ব্যাপক মোটা হয় কিন্তু এটা, ঠিক আছে? সো বলা যায় তো খাটো কিন্তু মোটা হয় তোমার স্পাইনাস প্রসেস। সো বাদ বাকি সব কিছু লম্বা, বাট মনে রাখবা স্পাইনাসটাই লম্বা না। স্পাইনাস প্রসেস যেটা আসলে লম্বা হওয়ার দরকার ছিল সবচেয়ে বেশি, এটাই লম্বা না, এটা মাথায় রাখবে। তো এতটুকু মাথায় রাখলে সব কিছু এখন তোমার জন্য ইজি। হ্যাঁ, কিছু স্পেশাল বৈশিষ্ট্য বাদ দিয়ে, সেন্ট্রাম বড় বলছি, সব বড় হবে, তার সব বড় বড়, সব বড় বড়। সেন্ট্রাম বড়, লাম্বার থাকে শ্রোণীদেশীয়। শ্রোণীতে কি থাকে, শ্রোণীদেশীয় অঞ্চলে কি থাকে, তোমার কিডনি। সো সেন্ট্রামটা হচ্ছে কিডনি শেপড। মনে রাখবা সেন্ট্রামের আকারটা সে কোন অঞ্চলে থাকতেছে এটার উপর খুব বেশি ডিপেন্ড করতেছে, মনে রাখবা। আচ্ছা, ভার্টিব্রাল ফোরামেন কীরকম? বড়। আমি বলছি সব বড়, সব বেশি বেশি। আমি তোমাকে যেভাবে শর্টকাট শিখাচ্ছি এভাবে মনে হয় না কেউ শিখাবে। এভাবে শিখাইলে মোটামুটি এমসিকিউ অ্যান্সার করতে পারবে। এখান থেকে কঠিন প্রশ্ন আসলে তখন এমসিকিউ করবে, বাট এর বাইরে আসলে সিকিউর প্রশ্ন খুবই কম চান্স এখান থেকে করার। তারপরও পড়াই দিতেছি, কারণ এমসিকিউ তো অ্যান্সার করা লাগবে যদি আসে, তাই না? তো সব কিছুই লম্বা, বাট তার হচ্ছে স্পাইনাস প্রসেসটা খাটো। খাটো হইলে কি হয়েছে, ব্যাপক মোটা ভাই। আচ্ছা, ভার্টিব্রাল ফোরামেনটা হচ্ছে কি বড়, ত্রিকোণাকার। বড় ফোরামেন মানে ত্রিকোণাকার, এটা 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 তোমরা এখন বুঝে নাও। সোজা কথা আমি তোমাদেরকে শিখাইছি, বড় ফোরামেন মানে মনে করবা যে ত্রিকোণাকার, আর ছোট হইলে এটা গোলাকার, এটা বুঝে নিবা। আচ্ছা, তারপরে খেয়াল করো, দেহটাও সবচেয়ে বড়, সেন্ট্রাম বড় বলছি, এবং মজবুত, বড় দেহ, মজবুত দেহ। এখন আসে হচ্ছে একটা এইটার স্পেশাল একটা পয়েন্ট, স্পেশাল পয়েন্ট। এটা হচ্ছে এটার প্রধান বৈশিষ্ট্য বলতে পারি, বা এটার আইডেন্টিফিকেশন পয়েন্ট বলতে পারি। এটা অন্য কোনো ভার্টিব্রাতে পাবা না, জীবনও পাবা না। এক হচ্ছে ম্যামিলারি প্রসেস, আরেকটা হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস। দুইটা প্রসেস থাকে, কি বললাম, মা প্রসেস থাকে, মা ম্যামিলারি প্রসেস, অ্যাক্সেসরি প্রসেস, ঠিক আছে? ম্যামিলারি, মামিলারি, অ্যাক্সেসরি। সো খেয়াল করলে দেখবা এই যে এইটা হচ্ছে
ট্রান্সভার্স প্রসেস এটা হচ্ছে কি স্পাইনাস প্রসেস। এই দুটার মাঝখানে তো আর কোনো প্রসেস আসার কথা ছিল না, ল্যামিনা থাকতো মাঝখানে, কিন্তু এই ল্যামিনা থেকে আরেক ধরনের একটা প্রসেস এক্সট্রা বের হয়েছে, যেটা হচ্ছে কি ম্যামিলারি প্রসেস। ওকে, আর অ্যাক্সেসরি প্রসেসটা হচ্ছে ম্যামিলারি প্রসেসের নিচে একটু নিচে সাইডের দিকে আরেকটা ছোট একটা প্রসেস, সেটা হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস। এই দুটো এক্সট্রা প্রসেস শুধুমাত্র তুমি লাম্বারে পাবা, কারণ আমি আগেই বলছি লাম্বারের সব কিছু বেশি বেশি প্রসেসও তার দুটো এক্সট্রা, বাট যে জিনিসটা লম্বা হওয়ার কথা ছিল বা যে জিনিসটা বড় হওয়ার কথা ছিল স্পাইনাস প্রসেস, সেটা হচ্ছে খাটো বাট মোটা। ওকে, তাহলে আশা করি তোমাদেরকে বুঝতে কোনো সমস্যা হইতেছে না। আর স্পাইনাস প্রসেস আমি বলছিলাম খাটো, মোটা এবং চতুষ্কোণাকার। আমি তোমাকে হাতে দেখাছিলাম না, এরকম একদম আয়তাকার বা চতুষ্কোণাকার। তারপরে খেয়াল করো স্যাক্রাম নিয়ে কথা বলি। স্যাক্রামের ছবিটার দিকে তাকাও, ইন্টারেস্টিং কিছু মানে পার্ট পাবা এখানে, মানে লাইক ছবি তো বড় করা যাচ্ছে না, আচ্ছা ছবি বড় না করে যে অবস্থা দেখো তোমাকে, দেখো সামনের দিক এটা, পিছনের দিক এটা, কি বললাম এটা সামনের দিক এটা পিছনের দিক। সামনের দিকে দেখতেছো 1 2 3 4, আবার 1 2 3 4, দুই পাশে দুইটা, 4 জোড়া সামনের দিকে স্যাক্রাল ছিদ্র পাইতেছো বা স্যাক্রাল ফোরামেন পাইতেছো। আবার পিছনের দিকে যাও 1 2 3 4, 1 2 3 4, এই যে 4। সো পিছনেও কিন্তু তোমার 4 জোড়া স্যাক্রাল ছিদ্র আছে। তাহলে মনে রাখবা স্যাক্রামের ক্ষেত্রে সামনেও 4 জোড়া, পিছনেও 4 জোড়া স্যাক্রাল ছিদ্র পাওয়া যায়, যেটা ছবিতে তুমি খুব ভালো করে দেখতেছো। এখন স্যাক্রামের ক্ষেত্রে একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, যেটা শুধুমাত্র স্যাক্রামেই দেখবা আর কোথাও দেখবা না, সেটা হচ্ছে স্যাক্রাল প্রমন্টারি। তাহলে এখানে ক্যারেক্টারিস্টিক্স কি ইম্পর্টেন্ট, স্যাক্রাল প্রমন্টারি। এটা হচ্ছে দেখো এখানে ঘটনাটা খেয়াল করো, এটা হচ্ছে স্যাক্রাম 1, স্যাক্রাম 2, স্যাক্রাল 1, স্যাক্রাল 2, স্যাক্রাল 3, স্যাক্রাল 4, স্যাক্রাল 5। সো এই 5টা স্যাক্রাল মিলে কি হয়েছে, বড় একটা স্যাক্রাম হয়েছে। সো খেয়াল করো এই যে স্যাক্রাল 1-এর উপরের দিকে সামনে একটা প্রবর্ধন আছে, সামনের দিকে একটু প্রবর্ধন আছে। সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে স্যাক্রাল প্রমন্টারি। সো একসাথে বলবা স্যাক্রাল প্রমন্টারি, তোমাদের বইয়ে শুধুমাত্র প্রমন্টারির কথাটা উল্লেখ আছে। আমি কেন তোমাদেরকে নিষেধ করব বা ডিসকারেজ করব শুধুমাত্র প্রমন্টারি না বলতে, তার একটাই কারণ, স্যাক্রাল প্রমন্টারি বললে তোমার মুখে দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে এই প্রমন্টারি জিনিসটা আছে কই। আমার একবার উন্মেষে যখন আমি মডেল টেস্ট দিতেছিলাম, যখন আমি নিজে স্টুডেন্ট ছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষার সময়, তখন হচ্ছে কি উন্মেষে পরীক্ষা দিতেছিলাম, তখন হচ্ছে কি হয়েছে এক্সাম দিয়েছে পরীক্ষা দিতেছিলাম। সো এখানে দেখি যে প্রমন্টারি কোন কষ্টকর বৈশিষ্ট্য, আমি অনেকদিন আগে পড়ছি, আমি পড়ে যে পরীক্ষা দিতে পারি নাই, তো মাথায় আসতেছিল না। বাট আমি যদি স্যাক্রাল প্রমন্টারি শব্দটা পড়তাম, আমার কিন্তু খুব ভালো করে মাথার মধ্যে ঢুকে যেত এটা স্যাক্রামের বৈশিষ্ট্য, অন্যগুলোর সাথে কিন্তু পেস লাগাইতাম না। আমি ঠিকই দেখাইছিলাম, বাট মনে করতে বেগ পাওয়া লাগছে। সো মাথায় রাখবা স্যাক্রাল প্রমন্টারি কই থাকবে, স্যাক্রামে থাকবে। আচ্ছা, তারপরে খেয়াল করো যে স্যাক্রাল ছিদ্র থাকবে, এটা ছবি থেকে দেখলে বুঝতেছো, এটাও খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্যাক্রাল কর্নুয়া থাকবে। স্যাক্রাল কর্নুয়া জিনিসটা কি, এখানে খেয়াল করো পিছনের দিকে এই যে ছিদ্রপথটা আছে না, এই ছিদ্রপথটাকে ডাকা হয় স্যাক্রাল হায়াটাস। হায়াটাস মানে ছিদ্রপথ। এই স্যাক্রাল হায়াটাসের দুই পাশে আসলে মোটা মোটা কিছু প্রবর্ধনের মতো আছে বা শিংয়ের মতো আছে, দুই পাশে দুইটা শিংয়ের মতো আছে, দুই পাশের থেকে দুইটা দারোয়ান গার্ড দিতেছে। সো এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে আরেকটা। সো এগুলোকে বলা হয় স্যাক্রাল কর্নুয়া, ঠিক আছে, এগুলোকে কি ডাকা হয় স্যাক্রাল কর্নুয়া। সো এই স্যাক্রাল কর্নুয়া, দুই পাশে দুইটা স্যাক্রাল কর্নুয়া বহন করবে কে, স্যাক্রাম, স্বাভাবিক। তাহলে এখন যদি শুধু প্রশ্ন করো কর্নুয়া থাকে কোথায়, তাও কিন্তু অ্যান্সার করতে পারো, কারণ তুমি একসাথে পড়ছো স্যাক্রাল কর্নুয়া। ওকে, স্পাইনাস প্রসেসগুলো মিলিত হয়ে মধ্যরেখীয় ক্রেস্ট তৈরি করে। এই যে দেখো স্পাইনাস প্রসেসগুলা, এটা হচ্ছে S1-এর, এটা S2-র, এটা S3-র, S4, এটা S5-এর। সো এগুলো সবগুলো মিলে কিন্তু মাঝখানে একটা মধ্যরেখীয় ক্রেস্ট মানে হচ্ছে উঁচু স্থান, উঁচু কোনো রেখা, সো ক্রেস্টের মতো তৈরি করে ফেলছে।
মধ্যরেখীয় ক্রেস্ট তৈরি করছে। স্পাইনাস প্রসেসগুলো সবগুলো মিড লাইন বরাবর একত্রিত হয়ে পিছনের দিকে মধ্যরেখীয় ক্রেস্ট তৈরি করছে। তাহলে দেখো ছবি দেখে কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য বলতে পারছি। স্যাক্রাল প্রমোটরি ছবি থেকে বলতে পারলাম, স্যাক্রাল ফোরামিনা সামনে পিছনে 4 জোড়া তাও বলতে পারলাম ছবি দেখে, স্যাক্রাল কর্নুয়া তাও বলতে পারলাম, মধ্যরেখীয় ক্রেস্ট তাও কিন্তু বলতে পারলাম স্পাইনাস প্রসেসগুলো মিলিত হয়ে। তাহলে স্যাক্রাম কিন্তু খুবই সহজ, ছবি দেখে ছবি কথা বলে, ছবি কথা বলে। এখানে অন্যগুলো কিন্তু ছবি কথা না বললেও আমি যে তোমাদের কথা শিখিয়ে দিয়েছি সেই কথা থেকে তুমি কথা বলাই নিবা। ওকে 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 এখন আমি লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে এই ক্লাসে তোমার এই স্যাক্রাল মানে সার্ভাইকাল কশেরুকা এটিপিক্যালগুলো নিয়ে কথা বলে দিই। দেখো প্রথম সার্ভাইকাল কশেরুকা যেটা অ্যাটলাস, সেটা দেখতে কীরকম হবে? রিংয়ের মতো। কেন কেন হবে রিংয়ের মতো? কারণ রিংয়ের সামনেও কিছু থাকে না, পিছনেও কিছু থাকে না, অর্থাৎ সামনে তার সেন্ট্রাম নাই, সেন্ট্রাম পুরা গায়েব, সেন্ট্রাম পুরা গায়েব। রিংয়ের মতো কথাটা বলার মানে হচ্ছে এখানে অনেক কিছু অ্যাবসেন্ট, ডিরেক্ট অ্যাবসেন্ট নাই, কি অনেক কিছু জিনিস থাকবে না। কি কি থাকবে না চলো পয়েন্ট আউট করি। 1 সেন্ট্রাম থাকবে না, 2 স্পাইনাস প্রসেস থাকবে না। বলছি না সামনে পিছে কিছু নাই, সামনে স্যাক্রাম নাই, পিছনে স্পাইনাস প্রসেসে গায়েব। ইম্পর্টেন্ট জিনিসপাতি সামনে পিছনে গায়েব, স্পাইনাস প্রসেস নাই। আচ্ছা ডানে বামে জিনিসপত্র থাকবো, স্পাইনাস প্রসেস ট্রান্সভার্স প্রসেস থাকবে, ফোরামেনও থাকবে। কারণ ট্রান্সভার্স মানে ফোরামেনের ট্রান্সভার্স ফোরামেনটা হচ্ছে একদম সব সার্ভাইকেল ভার্টিবার বৈশিষ্ট্য, তো যার কারণে আসলে ফোরামেন থাকবে। আর এখানে ট্রান্সভার্স প্রসেসটা কিন্তু বড় হবে। ওকে ওকে এখানে ছবি দেখো, ছবিতে দেখলে বুঝতে পারতেছো ফোরামেনগুলো কিন্তু আছে, বাট সামনে কোনো সেন্ট্রাম নাই, পিছনে কোনো স্পাইনাস প্রসেস নাই, হইতে লাগছিল হয় নাই, সামনে কোনো সেন্ট্রাম নাই। তো এটা যেটা দেখতে পাইতেছো লম্বা এটা কিন্তু হচ্ছে মানে C2-র একটা জিনিস, C2-তে একটা এক্সট্রা জিনিস থাকে যেটা হচ্ছে ড্যান্স অফ অ্যাক্সিস বলে। অ্যাক্সিসের একটা ড্যান্স থাকে যেটাকে বলা হয় ওডন্টয়েড প্রসেস, ওডন্টয়েড প্রসেস। সো ওইটা বেসিক্যালি ওডন্টয়েড প্রসেস, যেটা হচ্ছে C2-র বৈশিষ্ট্য। C2-র ওডন্টয়েড প্রসেস সেন্ট্রামের পৃষ্ঠ দিকে, অর্থাৎ সেন্ট্রামের পৃষ্ঠ দিকে এটা ওডন্টয়েড প্রসেস থাকে। ওকে আচ্ছা ক্ষুদ্রতম সেন্ট্রাম বিশিষ্ট, এটা তো সেন্ট্রাম নাই, আর এটা সেন্ট্রাম একটু একটু হওয়া শুরু করছে যেহেতু এটা সেকেন্ড। সো এটা সেন্ট্রাম তাই হচ্ছে সবচেয়ে ছোটো, তাই মনে রাখবা সবচেয়ে ছোটো সেন্ট্রাম কার? সার্ভাইকেল 2 মানে সেকেন্ড সার্ভাইকেল কশেরুকা বা অ্যাক্সিসে। স্পাইনাস প্রসেস যথেষ্ট চওড়া, শীর্ষ দ্বিখণ্ডিত। আমি আগেই বলছিলাম যেহেতু স্পাইনাস প্রসেস 1 নম্বরে তা নাই, তাহলে তার স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত বলতে পারতেছি না। যেহেতু 2 থেকে 7 পর্যন্ত সবারই স্পাইনাস প্রসেস আছে, তাই অবশ্যই একটু আগে পড়ছিলাম 2 থেকে 7 পর্যন্ত না, 2 থেকে 6 পর্যন্ত সবার হচ্ছে কি দ্বিখণ্ডিত। 7-এর এটা ইউনিক বৈশিষ্ট্য এইটাই যে 7-এর স্পাইনাস প্রসেসটা নট দ্বিখণ্ডিত, নট দ্বিখণ্ডিত লিখে রাখো। এবং স্পাইনাস প্রসেসটা যথেষ্ট লম্বা হয়, যথেষ্ট পরিমাণ লম্বা হয়, এবং এটার একদম সামনে দিয়ে মানে একদম পিছনে হচ্ছে একটা মোটা একটা মানে স্পটের মতো থাকে বলা যায়, মানে প্রবর্ধন থাকে, মানে ওইটা পয়েন্ট আউট করা যায়। এই জন্য আমরা C7টা আসলে বাইরে থেকে ঘাড়ে এখানে যদি ধরো, যেইটা আসলে তোমার কাছে খুব উঁচু বলে মনে হবে না এই জায়গায়, সেটা হচ্ছে তোমার C7 কশেরুকার আসলে স্পাইনাস প্রসেসটা। ওকে সো এটা দ্বিখণ্ডিত না। C2 থেকে C6 পর্যন্ত স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত, 7-ও থাকবে বাট এটা দ্বিখণ্ডিত থাকবে না, আর 1-এ যে থাকবেই না। তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে কিনা দেখো। সো এতটুকুই। আর এখানে ট্রান্সভার্স প্রসেসটা হচ্ছে খাটো এবং ভোঁতা, সো মাথায় রাখতে পারো। আমি আগেও বলছি খেয়াল করো, সার্ভাইকেল কশেরুকা মানে হচ্ছে যে তার ফোরামেন বড়, তার সব কিছু ছোটো, সেন্ট্রামের গায়ে, স্পাইনাস প্রসেসের গায়ে পুরা। এখানে সেন্ট্রাম আছে ছোট, স্পাইনাস প্রসেস আছে ছোট, কিন্তু এটা চওড়া, মানে একটু চওড়া। বাট এটার স্পাইনাস প্রসেসটা যেহেতু এটা অ্যাটিপিক্যাল, 7-এর মনে রাখবা ভার্টিব্রা প্রমিনেন্স এটাই বলছে, কারণ আমরা বাইরে থেকে এটা প্রমিনেন্ট, এটা বাইরে থেকে ধরা যাইতেছে এটার স্পাইনাস প্রসেস। সো স্পাইনাস প্রসেস ধরা যাইতেছে কিসের জন্য? সবচেয়ে বড় বলেই তো এটা ধরা যাচ্ছে, তাই না? সো দ্যাটস ইট। সো বেশ দীর্ঘ এবং এটা দ্বিখণ্ডিত না। সো আশা করি তোমাদের এতটুকু পর্যন্ত যা পড়াইছি সব কিছু ক্লিয়ার তোমাদের আলহামদুলিল্লাহ।
সো এতটুকু ক্লিয়ার হলে ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে দেখা করতেছি, পরের ক্লাসেও ইনশাল্লাহ সব কিছু তোমাদের পানি মতো ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ ভাইয়া। ওকে, টিল দেন টেক কেয়ার, গুড বাই।